এই কি খবর সবার, আমি দীপ দুর্লভ। আজকে আমরা মেইনলি ডিউ এর 20-21 সেশনের প্রশ্নগুলো সলভ করাবো এবং খুবই ইন্টারেস্টিং আর স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন আসছিল সে বছর। এবং আরও একটা জিনিস বলে রাখি, এই বছরই কিন্তু আমরা যারা ভাইয়ারে ক্লাস নিই সবাই ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিলাম। সো আমাদের জন্য এই প্রশ্নটা সলভ করানো বেশ এক্সাইটিং একটা ব্যাপার, ঠিক আছে? আমরা অনেক এক্সাইটেড আপাতত যে আসলে যে ইয়ারের আমরা পরীক্ষা দিয়েছি সেই ইয়ারের প্রশ্নই আমরা এখন সলভ করাবো। সো আশা করি সবাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা। তবে কয়েকটা বিষয় আরেকটু ক্লিয়ার করে দেই যে আমরা এতদিন পর্যন্ত 23, 22, 21 এই 3 বছরের প্রশ্ন আমরা অলরেডি সলভ করাইছি, আমাদের ইউটিউবে ভিডিও আছে। কিন্তু প্রশ্নগুলো হচ্ছে মেইনলি আমরা এইভাবে সলভ করিয়েছিলাম যে একটি ক্লাসে আমরা মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো সলভ করানোর চেষ্টা করছিলাম। সো সেটাতে যে প্রবলেম হয়েছে যে সেটাতে হচ্ছে ক্লাসগুলো অনেক বেশি লেন্দি হয়ে গেছে, আর তোমরা অলস, তোমরা অত বেশি লেন্দি ক্লাস দেখতে পছন্দ করো না। এই কারণে তোমরা অনেকে আমাকে মেসেজও করছো, এই কারণে আমরা আলটিমেটলি একটু রুটিনটা আপডেট করছি, আজকেই আপডেট করা হয়েছে। আমরা এরপর থেকে হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে এক একটা করে থাকবে। মানে কিভাবে, তোমার ধরো যে প্রথম দিন সাপোজ আজকে থাকবে হচ্ছে 20-21 সালের ফিজিক্স আর কেমিস্ট্রি, দেন কালকে হচ্ছে আমরা বাকি পার্টটুকু দিব, ঠিক আছে? 20-21 সালের ম্যাথ এবং বায়োলজি দিব আগামীকালকে, ঠিক আছে? দেন পরের দিন থেকে আবার হচ্ছে আমার 19-20 সেশনের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে সলভ করব, ঠিক আছে? সো এতে করে যেটা হবে যে যেহেতু ম্যাথ ফিজিক্স একটু লেন্দি হয়, সেহেতু আমরা টোটাল ক্লাসটাকে একটু শর্ট করে ফেলতে পারবো, ওকে? আর ম্যাথ ফিজিক্স একটু লেন্দি হওয়ার পিছনে কারণও আছে, কারণ তুমি যখন একটা জিনিস করাচ্ছ বা একটা জিনিস যখন আমি তোমাকে বোঝাচ্ছি, তখন ওই রিলেটেড আর কি আসতে পারে, কীভাবে আসতে পারে, বা এই কোশ্চেনটা আরও কীভাবে ভাবা যেতে পারে, এই সব জিনিসই তোমাদের বলতে হচ্ছে, তাই না? সো এগুলো যদি আমি না বলি আলটিমেটলি, তাহলে তো জিনিসটা এরকম দাঁড়ায় যে সাপোজ আমি যে ক্লাসটা করাচ্ছি এটা করা যে কথা আর প্রশ্ন ব্যাংক সলভ করা একই হয়ে গেল, তাই না? সো এই কারণে মূলত আমরা একটু গভীরে যাই, আমরা আসলে বুঝাই যে আসলে কি হইতে পারতো, কি এখানে হয় নাই, তাই না? সো এই সব কারণে একটু লেন্দি হয়ে যায়। সো আমরা কেউ এই কারণে কষ্ট পাবো না, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবো। সো আপাতত আর কথা না বাড়াই, আমরা সলভ করতে করতে আর অনেক কথা বলবো, কিন্তু আপাতত না। সো আপাতত আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমরা প্রশ্নটা পড়বো যে একটি সমান্তরাল পাতধারককে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো, ঠিক আছে? প্রথমে আমাকে একটা ধারক থাকবে, ধারকটা ধরো যে আমার সাপোজ এই মধ্যবর্তী ডিস্টেন্স ডি, ওকে? দেন ধারকটা হচ্ছে ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে। কেন কানেক্ট করা হয়েছে? যেন এটা চার্জিত হয়ে যায়, যেন এটা কি হয়, চার্জিত হয়ে যায়, ওকে? সো চার্জিত কেন হয় এটা একটু যদি শর্টে বলি, তাহলে তুমি একটু দেখো যে এই যে ধারকের যে পাত দুইটা, এই পাত দুইটা কি নিউট্রাল না? এর মধ্যে কোনো আধান থাকে নর্মালি? একটা জাস্ট নর্মাল একটা ধাতব খণ্ডের মতো, সো এর মধ্যে কোনো আধান থাকে না। কিন্তু ব্যাটারির হচ্ছে জন্মগতভাবে একটা বৈশিষ্ট্য আছে, সে হচ্ছে আধান জেনারেট করে, এবং জেনারেট করে খুব সুন্দরভাবে। ব্যাটারিতে অনেকটা দুইটা চেম্বারের মতো থাকে, একটা চেম্বার পজিটিভ আধান জেনারেট করে আর একটা চেম্বার নেগেটিভ আধান জেনারেট করে, ঠিক আছে? সো এই যে এখানে যেরকম দেখতেছো। সো এবার একটু খেয়াল করো যে এই জায়গাটাতে পজিটিভের আধিক্য, এখানে কোনো পজিটিভ নাই, এখানে নেগেটিভের আধিক্য, এখানে কোনো নেগেটিভ নাই। সো আলটিমেটলি কী হবে, তোমার হুট করে যদি এখানে একটা সাপোজ একটা স্প্রে দাও, এখানে গ্যাসের আধিক্য দেখা দিবে না, গ্যাস ছড়ায় যাবে না, ততক্ষণ ছড়াবে যতক্ষণ পর্যন্ত সারা রুমে ঘনত্ব সেম না হয়ে যায়। এখানেও অনেকটা সেম টাইপের সিনারিও, যে এখানে পজিটিভ আধানের আধিক্য আছে, তাই না? এই পজিটিভ আধান ততক্ষণ এখান থেকে এখানে যাইতে থাকবে যতক্ষণ না এই দুইটার বিভব সমান না হয়ে যায়, ওকে? সেমভাবে নেগেটিভের ক্ষেত্রেও সেম কনসেপ্ট, ঠিক আছে? সো আলটিমেটলি তুমি যখনই ব্যাটারিটা দিবা তখন ধীরে ধীরে আধানের ফ্লো হবে এবং এই যে ধাতব খণ্ড দুটো আছে এরা হচ্ছে চার্জিত হইতে থাকবে, ওকে? এটুকু ক্লিয়ার? সো আমরা ধরে নিলাম যে একটা নির্দিষ্ট সময় পর এই যে ধারকটা আছে এটা হচ্ছে কিউ আধানে চার্জিত হয়ে গেল, এটি কিউ আধানে চার্জিত হয়ে গেল, এবং সেই মোমেন্টে যখন চার্জিত হয়ে গেছে সেই মোমেন্টে আমরা এই যে ব্যাটারিটাকে সরাই নিলাম, এখন কি চার্জ হারায় যাবে? এখন কি চার্জ হারা যেতে পারবে বলো? ধরো যে আমার এখানে চার্জিত হয়ে গেছে, এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, ঠিক আছে? সো এখানে কিউ পজিটিভ চার্জ ধরলাম, বা এখানে ধরো যে কিউ পরিমাণ পজিটিভ চার্জ আসছে আর এখানে কিউ পরিমাণ নেগেটিভ চার্জ আসছে, ওকে? সো এখন কথা হচ্ছে যে এখন কি ব্যাটারি সরাই দিলে এরা গায়েব হয়ে যাবে? এখন গায়েব হলে যাবে কই? মূল কথা দুইটা পাত বিচ্ছিন্নভাবে আছে, এখন এই আধান তো উইরা যাবে না ওইখানে, তাই না? বা এই আধান তো গায়েব হয়ে যাবে না, যে ব্যাটারি চলে গেছে তাই মরে যাবো, এমন তো না, তাই না? সো আধানগুলো এখানে স্থায়ী থাকবে। যখনই ব্যাটারিটা সরায় নেওয়া হবে তখন এই যে ধাতব খণ্ড দুইটা আছে বা এই যে ধারকের দুইটা পাত আছে এর মধ্যে কিউ পরিমাণ আধান কাইন্ড অফ স্থায়ী হয়ে যাবে, ওকে? সো এখন আমরা পরের লাইনটাতে যাই। এই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ, এই যে ধারকটি আছে এই ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ বলা আছে ইউ নট,
এখন পাত দুটির দূরত্ব দ্বিগুণ করা হলে তবে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত গুণ হবে? তবে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত গুণ হবে? এই দেখো আমি পাত দুটি ডাবল করা হয়েছে ডিস্টেন্স, তার মানে এটা ডিস্টেন্স ছিল ডি, এখন ডিস্টেন্স হয়ে গেছে কত বলো? 2d ডিস্টেন্স হয়েছে। এখন বলছে যে আসলে তোমার এখানে যে তোমার ইউটা আছে বা এখানে যে নতুন সঞ্চিত শক্তি আছে এটা কত গুণ হবে। সো এটা বুঝতে হলে আমাদের কয়েকটা বিষয় একটু ফোকাস করতে হবে। সেটা হচ্ছে যে ইউ মানে হচ্ছে এই পাতে কি পরিমাণ আধান আসছিল ব্যাটারি থেকে, ব্যাটারি চলে যাওয়ার পর কানেকশন বিচ্ছিন্ন, ইউগুলো এখানে কাইন্ড অফ আটকা গেছে, তাই না, একদম আবদ্ধ হয়ে গেছে, এখান থেকে বের হওয়ার কোনো ওয়ে নাই, কারণ আধান বাতাসের মাধ্যমে ফ্লো করতে পারে না। সো সেম কাহিনী এখানেও, তুমি দূরত্ব বাড়াও কিন্তু এখানে যে আধানগুলা সাপোজ বিচ্ছিন্ন হয়ে গেছিল এই পাতের মধ্যে, কাইন্ড অফ জেলে আটকা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এখানে, ঠিক আছে। সো এখানে যে বিচ্ছিন্ন অবস্থায় যে কিউ আধানগুলো ছিল তারা কিন্তু কমবে বা বাড়বে না, এই পাতের মধ্যেই থাকবে, এই পাতের মধ্যে আবদ্ধ অবস্থা থাকবে। এখানকার কিউ নেগেটিভ আধানও সেম পাতের মধ্যে আবদ্ধ অবস্থা থাকবে। তার মানে তোমার দূরত্ব বাড়াইলে কিউ কিন্তু চেঞ্জ হয় না, কিউ কনস্ট্যান্টই থাকে। এটা হচ্ছে আমাদের প্রথমে নোট ডাউন করতে হবে যে দূরত্ব বাড়াও কোনো ব্যাপার না, কিন্তু কিউ কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ওকে, দেন আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে যে ইউ এর সূত্র কি, ইউ বা সঞ্চিত আধানের সূত্র কি। সো এটার অনেকগুলো সূত্র আছে, হাফ সি ভি স্কোয়ার হইতে পারে, দেন হাফ ভি কিউ হইতে পারে, দেন হাফ কিউ স্কোয়ার বাই সি হইতে পারে, তাই না, হাফ কিউ স্কোয়ার বাই সি, তাই না। তোমার নর্মালি সি এর সূত্র কি ছিল, সি ইজ ইকাল টু কিউ বাই ভি, সি ইজ ইকাল টু কি ছিল, কিউ বাই ভি ছিল। তার মানে কিউ সমান সমান কি ছিল বলো, কিউ সমান সমান ছিল ভিসি। সো এখান থেকে তুমি যখন সাপোজ এই পার্টগুলো রিপ্লেস করতেছো, এই পার্টগুলো রিপ্লেস করার কারণে আলটিমেটলি তিনটা সূত্র পাচ্ছ, তিনটাই মূলত একইভাবে আসছে, একইভাবে জেনারেট হয়ে আসছে, কোনো পার্থক্য নাই। ওকে, সো এখন কথা হচ্ছে যে এখান থেকে তোমার কিন্তু অনেক কনফিউজিং একটা ব্যাপার দাঁড়াবে যে ইউ সমানুপাতিক সি আসতেছে এই লাইন থেকে, তাই না, দেন এই লাইন থেকে তোমার কি আসতেছে, এই লাইন থেকে আসতেছে ইউ এর সাথে সি এর কোনো সম্পর্কই নাই, ইউ এর সাথে সি এর কোনো সম্পর্কই নাই। আর দেন ফাইনালি আর লাস্টের লাইন থেকে আমার কি আসতেছে দেখো, এই লাস্টের লাইন থেকে আসতেছে যে ইউ ব্যস্তানুপাতিক 1/c। সো একসাথে তো তিনটা ভ্যালিড হওয়া পসিবল না, একসাথে কি তিনটা ভ্যালিড হওয়া পসিবল? আমরা অনেক সময় একটা ভুল প্র্যাকটিস করে আসি যে সাপোজ ইউ ইজ ইকাল টু হাফ কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার, এখান থেকে ডাইরেক্ট বলে দিই যে ইউ সমানুপাতিক 1/c, বা ইউ ইজ ইকাল টু হাফ সি ভি স্কোয়ার, এখান থেকে আমি ডাইরেক্ট বলে দিই যে ইউ ইজ ইকাল টু বা ইউ সমানুপাতিক সি। কিন্তু এইভাবে বলার নিয়ম না, আমাকে যে কোনো সমানুপাতিক ব্যাখ্যা করার সময় অবশ্যই শিওর হইতে হবে যে এর সাথে যে পার্টটা আছে, সাপোজ সি নিয়ে আমি কাজ করতেছি, ইউ এর সাথে সি এর সম্পর্ক দেখাবো, কিন্তু সাপোজ সি এর সাথে যে পার্টগুলো আছে যে হাফ আর ভি স্কোয়ার, এরা কি কনস্ট্যান্ট, এরা কি কনস্ট্যান্ট, এটা আমরা অনেক সময় খেয়াল করি না। এবং কনস্ট্যান্ট না হয় যে প্রবলেমটা হয়, সাপোজ এখানে সি তো আছে, ওকে ফাইন, কিন্তু এখানে যে ভি আছে, এখানে যে ভি আছে, এই ভি এর মধ্যেও তো একটা সি আছে, এই ভি এর মধ্যে একটা সি আছে না। সো তখন ওরা হচ্ছে কাহিনী করে, এবং কাহিনী করার কারণে তখন আমার এই সমানুপাতিকের ফর্মুলাটা তখন ঠিকঠাক আমার কাজ করে না, ঠিক আছে। সো এর কারণে আমাকে প্রথমে এই তিনটার মধ্যে কোনটা ফর্মুলা সেটা হচ্ছে বুঝতে হবে, সেটা বোঝার জন্য আমাকে হেল্প করবে এই পার্টটা, যেহেতু ডিস্টেন্স বাড়াইলে আমার কিউ আধানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না বা কমতেছেও না, কনস্ট্যান্ট থাকতেছে, তার মানে ইউ ইজ ইকাল টু হাফ কিউ স্কোয়ার বাই সি তে কিউ হচ্ছে কনস্ট্যান্ট। আর কিউ কনস্ট্যান্ট মানে কি বলতো, কিউ কনস্ট্যান্ট মানে সি এর যে সহগটা আছে, সি এর যে সহগটা আছে সেই সহগটা হাফ কিউ স্কোয়ার, এই পুরোটাই কনস্ট্যান্ট। সো আলটিমেটলি এখান থেকে আমি বলতে পারি যে এই সিনারিওর জন্য ইউ সমানুপাতিক 1/c বা ইউ সি এর ব্যস্তানুপাতিক। কথাটা কি বুঝতে পারছি? সো এই সিনারিওর জন্য আমরা কি পেলাম, ইউ হচ্ছে সি এর ব্যস্তানুপাতিক। সো আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি, পারি নাই বুঝতে? সো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। ওকে, দেন আমরা একটু পরের সিনারিওতে যাই। আমরা এইটুকু মুছলাম, ঠিক আছে। আমরা সিদ্ধান্ত কি পেয়েছি সেটা একটু লিখে রাখি যে আসলে ইউ সমানুপাতিক 1/c, এটা হচ্ছে আমাদের ইউজ করতে হবে। এই কোশ্চেনটা অনেকেই ভুল করছিল আমাদের ইয়ারে, অনেকেই ভুল করছিল, বেশিরভাগই করছিল ইউ সমানুপাতিক সি, এই ফরম্যাটে বেশিরভাগ করছিল। সেটা কিন্তু কখনোই হবে না, এটা হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার। সো এখন কথা হচ্ছে ইউ ব্যস্তানুপাতিক 1/c। এখন সি এর তো আলাদা একটা ফর্মুলা আছে যে সি ইজ ইকাল টু
এ এপসাইলন বাই ডি, ঠিক আছে, সি এ এপসাইলন নটও নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, কোনো প্যারা নেই, তাই না? সো এখন কথা হচ্ছে যে এ আর এপসাইলন কাইন্ড অফ কনস্ট্যান্ট। এপসাইলন কি এই মধ্যবর্তী পদার্থের উপর কাইন্ড অফ ডিপেন্ড করতেছে, আর এপসাইলন নট তো পুরোপুরি কনস্ট্যান্ট। আর এই যে পার্টটা, এই যে ধাতব পার্টটা আছে, এই পার্টটার তো ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে না। ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ডিস্টেন্স বাড়তেছে। তার মানে এই পার্টটুকু যদি কনস্ট্যান্ট ধরা হয়, তাহলে দেখো সি ব্যস্তানুপাতিক 1/d। মজার বিষয় দেখছো, ইউ ব্যস্তানুপাতিক 1/c, আবার সি ব্যস্তানুপাতিক 1/d। তার মানে আলটিমেটলি কি এটা বলা যায় না ইউ ব্যস্তানুপাতিক 1/1/d অর ইউ সমানুপাতিক ডি? এই লাইনটা কি ডাইরেক্টলি বলা যায় না যে ইউ সি এর ব্যস্তানুপাতিক, কিন্তু সি আবার ডি এর ব্যস্তানুপাতিক? তার মানে আলটিমেটলি কি ইউ সমানুপাতিক 1/1/d, যেখানে আলটিমেটলি ডি উপরে চলে আসে, ইউ সমানুপাতিক ডি হয়ে যায়। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো তো, তার মানে দাঁড়াচ্ছে যে তুমি যদি দূরত্ব দ্বিগুণ করো, ডি এর মান ডাবল করো, সমানুপাতিক সম্পর্ক মানে কি, ডাবল হইলে ডাবল হবে, ট্রিপল হইলে ট্রিপল হবে, ইউ এর মান কত গুণ হবে, ডাবল হবে। সো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। ব্যাপারটাকে আমরা বুঝতে পারছি, আই গেস আমরা ব্যাপারটা বুঝতে পারছি। দেন আমরা তাহলে পরের কোশ্চেনে চলে যাই। দেন কিউ আধান বিশিষ্ট একটি গোলককে অপরিবাহী সুতার এক প্রান্তে বেঁধে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে, ঠিক আছে। সাপোজ এই যে একটা সুতা, এই সুতার প্রান্তে একটা গোলক আছে, এই গোলকটাকে এইভাবে ঘোরানো হচ্ছে, ঠিক আছে। তো তুমি যদি মনে মনে এখানে একটা প্রস্থচ্ছেদ কল্পনা করো, তুমি প্রস্থচ্ছেদ কল্পনা করলে মনে মনে ভাবলা যে গোলকটা যাচ্ছে 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 যাচ্ছে, 1 সেকেন্ড পরে গোলকটা যাচ্ছে, 1 সেকেন্ড পরে গোলকটা এখানে পাস করতেছে। তার মানে কি এখান থেকে আধান পাস হচ্ছে না, এখান থেকে আধান পাস হচ্ছে, আবার পরের সেকেন্ডে আবার আধান পাস হচ্ছে, পরের সেকেন্ডে আবার আধান পাস হচ্ছে। এখন তড়িতের সংজ্ঞা কি ছিল? তড়িতের সংজ্ঞা ছিল যে একক সময়ে যে পরিমাণ আধান একটি নির্দিষ্ট প্রচ্ছচ্ছেদের মধ্যে দিয়ে যায়, সেটাই হচ্ছে তড়িৎ। সো এখন দেখো, একটা নির্দিষ্ট সময় পর পর যাচ্ছে, সাপোজ তোমার ধরো যে জাস্ট ইমাজিন যে 10 সেকেন্ডে হচ্ছে তোমার 10 কুলম্ব করে আধান যাচ্ছে। তার মানে কি 10 কুলম্ব আমার কাইন্ড অফ কারেন্টের মান হবে না? আমার 10 সেকেন্ড পর পর 10 কুলম্ব যাচ্ছে, ফাইন, কিন্তু আমাকে গড় করে হিসাব করতে হবে যে আসলে একক সময় মানে টি দ্বারা ভাগ, একক সময় কত কুলম্ব করে যাচ্ছে, 1 কুলম্ব করে যাচ্ছে, আর এটাই হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তার মানে এটাই হচ্ছে কারেন্ট, ঠিক আছে। জিনিসটা এইভাবে ভাবতে হবে যে আসলে এখান থেকে আধান পাস হচ্ছে, যে কোনো একটা নির্দিষ্ট সময় পর পর পাস হচ্ছে, তার মানে সেটাকে আমি যদি সময় দ্বারা ভাগ করি, সেখানে আমি প্রতি সেকেন্ডে একটা প্রবাহিত আধান পাবো, আর প্রতি সেকেন্ডে প্রবাহিত আধান মানে হচ্ছে আমার তড়িৎ। ওকে, সো আমরা আবার কোশ্চেনটাতে ফিরে যাই। সো কৌণিক বেগে ঘোরানো হচ্ছে, ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে? সেম কোশ্চেন। সো আই সমান আমরা ইউজ করব আধান, তড়িৎ কি বা বিদ্যুৎ কি, সেটা হচ্ছে আধান প্রতি সেকেন্ডে আধান বা আধান প্রবাহের হার, যেটাই বলো, আধান প্রবাহের হার বললে হার মানে টি দ্বারা ভাগ বোঝায়, আর প্রতি সেকেন্ডে, প্রতি কথা যার আগেই থাকবে সেটা দ্বারা ভাগ যায়, ঠিক আছে। প্রতি সময়ে বা একক সময়ে, ঠিক আছে, এই টাইপের ওয়ার্ড যখন থাকে, প্রতি সময়, একক সময়, এই টাইপের একক বা প্রতি যেখানে যেখানে থাকে, সেখানে ওই রাশি দ্বারা ভাগ যায়। সো আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এখন আমাদের প্রবলেম কোনটা? প্রবলেম হচ্ছে কিউটা ফাইন্ড আউট করা আর টিটা ফাইন্ড আউট করা, কোনোটাই দেওয়া নেই। ও কিউ দেওয়া আছে, সরি, কিউ দেওয়া আছে, আমাদের টি দেওয়া নেই। সো টি হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে। ওকে, টি আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো এখানে টি হচ্ছে মূলত আমার পর্যায়কাল, টি হচ্ছে মূলত পর্যায়কাল। কারণ কি? কারণ ধরো যে গোলকটা এখানে আছে, 1 পর্যায়কাল পর একবার ঘুরবে, 2 পর্যায়কাল পর আরেকবার ঘুরবে, 3 পর্যায়কাল পর আরেকবার ঘুরবে, তাই না? অর্থাৎ প্রতি পর্যায়কাল পর পর হচ্ছে এই যে কিউ আধান পাস করতেছে, প্রতি পর্যায়কালে, যে একটা পর্যায়কাল গেল কিউ পাস করলো, 2টা পর্যায়কাল গেল কিউ পাস করলো, 3টা পর্যায়কাল গেল কিউ পাস করলো, 4টা পর্যায়কাল গেল কিউ পাস করলো। তার মানে কি প্রতি পর্যায়কাল পর পর, প্রতি পর্যায়কাল মানে একবার ঘুরতে যে সময়, সো প্রতি পর্যায়কাল পর পর গোলকের আধানটা এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে পাস হচ্ছে, তার মানে নিচে যাবে হচ্ছে পর্যায়কাল। আর আমরা একটা সূত্র জানি, সো টি সমান 2 পাই বাই ওমেগা, এই সূত্রটা আমরা জানি।
সো এই সূত্রটা কীভাবে আসছে হালকা একটু ব্যাখ্যা বলা যায়। টি মানে হচ্ছে সময়, সময় মানে আমরা সাপোজ বেগে পড়ছি এস ইজিক্যাল টু ভিটি পড়ছিলাম না আমরা, তার মানে টি ইজিক্যাল টু কি এস বাই ভি, নর্মাল ফর্মুলা। এর কি রৈখিক ক্ষেত্রের সময় বের করার সূত্র যখন সমবেগে চলে তখন সূত্র কি টি সমান সমান সরণ ডিভাইডেড বাই বেগ। আর এখানে কি বলতো, এখানে কিন্তু রৈখিক ক্ষেত্র না, এখানে কিন্তু কৌণিক ক্ষেত্র। কৌণিক মানে সরণের বদলে আসবে থিটা আর বেগের বদলে আসবে ওমেগা, বেগের বদলে কি আসবে ওমেগা। সো এখন থিটা কত, পর্যায়কাল মানে থিটা হচ্ছে 2π, সো থিটার জায়গায় 2π বসে গেছে, ওমেগার জায়গায় ওমেগা আছে। সো এটা হচ্ছে ফর্মুলা, এটা আমরা মুখস্থ রাখবো, এটা মাস্ট মুখস্থ রাখতে হবে, মুখস্থ, ওকে মুখস্থ রাখতে হবে। সো এখন কথা হচ্ছে আমাদের সব কিছু বসানো শেষ, এখন টি এর মানটা আমরা এখানে জাস্ট ইনপুট দিয়ে দিব 2π বাই ওমেগা, সো আলটিমেটলি কিউ ওমেগা ডিভাইডেড বাই 2π আছে কি অপশনে, এই তো আমাদের অপশন চলে আসছে। সো আই গেস আমরা এটুকু বুঝতে পারছি, আমরা আই গেস ব্যাপারটা বুঝতে পারছি। খুবই সোজা অঙ্ক, খুবই সোজা অঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটি, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটি বলো। সো আমরা জানি পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন সমানুপাতিক বিকৃতি। সো পীড়ন বল, পীড়ন বল, সো পীড়ন যেহেতু বল, বলের মাত্রা নিউটন, পীড়ন যেহেতু বল, বলের মাত্রা নিউটন, এটা বসাইলেই ঘটনা শেষ, ওখানেই তোমার অঙ্ক ফুল। পীড়ন বল, বলের মাত্রা নিউটন, এখানে যদি নিউটন বসাও বা নিউটনের মাত্রা বসাও ওইখানেই ঘটনা শেষ, তোমার আর সামনে করা লাগবে না। কেন কেন বলো, কারণ পীড়নের সংজ্ঞায়নে বলা হয় প্রতি ক্ষেত্রফলে বল। পীড়ন একটা বল ঠিক আছে, আসলে বল না, চাপের সমতুল্য। পীড়ন একটা বল ঠিক আছে কিন্তু প্রতি ক্ষেত্রফল, তার মানে পীড়ন সমান সমান বল হবে, আর প্রতি মানে কি একটু আগে বলে আসছি, প্রতি ক্ষেত্রফল, প্রতি মানে নিচে যাবে, কি নিচে যাবে, ক্ষেত্রফল নিচে যাবে, তার মানে পীড়ন সমান সমান এটা আমরা জানি। সো নিয়ে এখন সাপোজ এফ সমান সমান কি এম এ ডিভাইডেড বাই এ, তাই না। সো এখান থেকে যদি তুমি মাত্রাটা বের করো, এম এর মাত্রা কি, এম হচ্ছে ম্যাস ভর, এম ছোট এম এর মাত্রা বড় এম, দেন ত্বরণ, ত্বরণ মানে মিটার পার সেকেন্ড, মিটার মানে কি, মিটার মানে হচ্ছে দৈর্ঘ্য বোঝায়, লেংথ, এল পার সেকেন্ড মানে সময়, পার সেকেন্ড সরি ইনভার্স টু সরি এম এস ইনভার্স 2, ওকে। দেন এ মানে কি, এ হচ্ছে আমার ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে একটা দৈর্ঘ্য থাকে একটা প্রস্থ থাকে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য মানে লেংথ, প্রস্থ মানে লেংথ, তাই না। তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি লেংথ ইন্টু লেংথ, সো লেংথের স্কোয়ার, তাই না। সো আলটিমেটলি এখানে তুমি মাত্রাটা পাবা কত, এম এল ইনভার্স 2 টি ইনভার্স 2, ঠিক আছে, আমরা মাত্রা পেয়ে গেছি। সো পীড়নের মাত্রা পেয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কই তো প্রথমেই করি নাই। সো পীড়ন ইজিক্যাল টু স্থিতিস্থাপক গুণাঙ্ক ইনটু বিকৃতি, ঠিক আছে। তার মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা সেটা সমান সমান পীড়ন বাই বিকৃতি, এইগুলো সূত্র তোমাদের মুখস্থ আমি জানি, ওকে। সো পীড়নের মাত্রা কি আমরা পেয়ে গেলাম এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, আর বিকৃতি মানে কি, বিকৃতি মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন প্রতি দৈর্ঘ্যে, দৈর্ঘ্যের পরিবর্তন প্রতি দৈর্ঘ্যে, দৈর্ঘ্যের একক কি লেংথ, দৈর্ঘ্যের পরিবর্তনের একক কি, দৈর্ঘ্যের পরিবর্তনের একক ছিল লেংথ, দৈর্ঘ্যের একক লেংথ, তার মানে লেংথ বাই লেংথ সমান সমান কি 0, সমান সমান 0 নাকি 1, 1। সো আলটিমেটলি বিকৃতির একক নাই, 1 বসায় দিলাম। সো আলটিমেটলি পীড়নের একক যা, চাপের একক যা, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক তা, পীড়নের একক যা, চাপের একক যা, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক তা। কোনটা আনসার, বি আনসার। তাই গেস আমরা বুঝতে পারছি, খুবই সোজা জিনিস, কঠিন কিছু না, একদম সহজ। দেন পরের অঙ্ক কেমিস্ট্রি, ও কেমিস্ট্রি না ফিজিক্স। সো ফিজিক্সে বলছে কি, বলছে একটু দেখো তো, বলছে যে অ্যালুমিনিয়াম নামের একটা কিছু আছে, দেন ওর এই যে উপরের পার্টটা এটার বলা হচ্ছে ভর সংখ্যা, তাই না, এটার তো ভর সংখ্যা বলে। আমি কেমিস্ট্রি পারি না ভালো, ভর সংখ্যাই তো বলা হয়ে গেছে, তাই না, ভর সংখ্যা। এই যে রেসপন্স করো না তোমরা রেসপন্স করো না, কোনো রেসপন্স না করলে কেমনে পড়াবো, ক্লাস করাচ্ছি রেসপন্স করবা। দেন নিচেরটা কি, নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, ওকে। দেন হিলিয়ামের ক্ষেত্রেও
এটা ভর সংখ্যাই হবে, হিলিয়াম নতুন কেউ না যে এখানে এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা ভর সংখ্যা, হিলিয়ামের ক্ষেত্রে এটা হয়ে যাবে সাপোজ ইলেকট্রন সংখ্যা, এমন তো হবে না তাই না, সবার ক্ষেত্রেই সেম জিনিস, সিলিকনের ক্ষেত্রেও সেম, তাই না? সো এখন দেখো ঘটনাটা কি ঘটছে, ঘটনা হচ্ছে একটা বিক্রিয়া ঘটছে। সো একটা বিক্রিয়া ঘটছে এবং নিউক্লিয় বিক্রিয়াটি অনুপস্থিত কণা, এটা একটি নিউক্লিয় বিক্রিয়া। কেন নিউক্লিয় বিক্রিয়া? কারণ এখানে নিউক্লিয়াসের পরিবর্তন ঘটছে, তাই না? নিউক্লিয়াস আগে ছিল অ্যালুমিনিয়াম, হিলিয়াম, সিলিকন নামের কিচ্ছু ছিল না, হুট করে একটা সিলিকন চলে আসছে, তাই না? তার মানে কি নিউক্লিয়াস পরিবর্তন হয়েছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে, তাই না? সো এইসব ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে তোমাকে নিউক্লিয়ন যে সংখ্যাগুলো আছে বা ধরো যে সাপোজ প্রোটন নিউট্রন যে আছে এদের সংখ্যা কাউন্ট করতে হবে। কীভাবে কাউন্ট করবা দেখো, তোমার অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা ছিল, আগে আমরা ভর সংখ্যা সমতাকরণ করি। ভর সংখ্যা তোমার লেফট হ্যান্ড সাইডে ছিল কয়টা, 27টা ছিল অ্যালুমিনিয়ামের জন্য, আর হিলিয়ামের জন্য ছিল 4টা। রাইট হ্যান্ড সাইডে আছে 30টা আর প্লাস আননন এক্স, সাপোজ ইকুয়াল হবে না, ইকুয়াল হবে না এটা বলো? তোমার এমন তো না যে সাপোজ নিউক্লিয় বিক্রিয়া করছে বাইরে থেকে, সাপোজ আকাশ থেকে দু একটা নিউক্লিয়াস এসে তোমার পরমাণুর মধ্যে ঢুকে পড়ছে, এমন তো না। কি করছে এখানে, জাস্ট ওদের যে নিউক্লিয়াস সংখ্যা, ওদের যে প্রোটন সংখ্যা, এরা হচ্ছে নিজেদের মধ্যে একটু সাপোজ রিঅ্যারেঞ্জ হয়েছে, তাই না? রিঅ্যারেঞ্জ হয়েছে না, তার মানে টোটাল ভর সংখ্যা যেটা আছে এখানে কোনো চেঞ্জ আসবে না, এখানে কোনো চেঞ্জ আসবে না। তোমার একটু আগে ভর সংখ্যা ছিল কত, 31টা, এখন ভর সংখ্যা 31টাই থাকতে হবে, তাই না? তার মানে আলটিমেটলি খুব ইজিলি এখান থেকে বলা যায় ডানে আছে 31, বামে আছে 30, বিয়োগ করে দিলে 1, বিয়োগ করে দিলে কত, 1। তার মানে এখানে র্যান্ডম যে জিনিসটাই আসুক না কেন তার ভর সংখ্যা অবশ্যই 1 হইতে হবে, 1-এর বেশি হইতে পারবে না। যদি 1-এর বেশি হয়ে যায় তার মানে একটা ভর তৈরি হয়েছে, ভর তৈরি হবে কই দিয়া ভাই? বা 1-এর যদি কম হয় সেক্ষেত্রে একটা ভর গায়েব হয়ে গেছে, কই যাবে ভাই? ওইখানেই থাকবে, তাই না? সো এখানে তৈরি হওয়া সম্ভব না, গায়েব হওয়া সম্ভব না। তার মানে ভর সংখ্যা তুমি যদি কাইন্ড অফ সমতাকরণের মতো করো সেই ক্ষেত্রে তোমার এখানে খুব সুন্দর একটা মান চলে আসতেছে, দেন সেম ভাবে প্রোটন সংখ্যা আমাকে সমতাকরণ করতে হবে। দেখি তো প্রোটন সংখ্যার ক্ষেত্রে 13 আছে, 2 আছে, এরা মিলে হলো 14 প্লাস সাপোজ ওয়াই, 13 আর 2 কত, 15, 14 আর 14, তার মানে কত, ওয়াই এর মান কত হবে বলো? ওয়াই এর মান হবে 15 - 14 = 1। ওকে, তার মানে এখানে কত বসবে, 1 বসবে। ঠিক আছে, এখন বলো এমন একটা কণা যার ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, তার মানে কি নিউটন আছে? নিউটন নাই। তার মানে তার মধ্যে শুধুমাত্র একটা প্রোটন আছে। ব্যাপারটা বুঝছো? এই যে উপরের পার্টটা এটা মিন করে নিউট্রন প্লাস প্রোটনের সংখ্যা সমান 1, আর নিচের পার্টটা মিন করে প্রোটনের সংখ্যা 1। তার মানে তুমি যদি এটা এখানে ইনপুট দাও খুব সুন্দরভাবে তোমার আসবে নিউটন সংখ্যা 0 চলে আসবে। তার মানে এমন একটা কণা যার মধ্যে কোনো নিউটন নাই, শুধুমাত্র একটা প্রোটন আছে, সেটা কি বলো? সেটা একটা প্রোটন ভাই, সেটা একটা প্রোটন, তাই না? সো প্রোটন মানে কি, অ্যান্সার বি, শেষ, হিসাব শেষ, তাই না? তো তোমাকে একটু এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর চিহ্ন জানতে হবে। যেরকম প্রোটন মানে হচ্ছে P11, ইলেকট্রন মানে এটা, আর নিউটন মানে কি, ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা কত নিউটনের? 0। ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা কত? 0। আর আলফা কণা মানে, আলফা কণার মানে হচ্ছে হিলিয়াম 422+। এই 2+ কথাটার কিন্তু আলাদা একটা তাৎপর্য আছে। এই 2+ মানে হচ্ছে একটা হিলিয়ামের 2টা ইলেকট্রন থাকার কথা না, নর্মালি একটা ইলেকট্রনের 4টা ভর সংখ্যা থাকে, এর মধ্যে 2টা নিউট্রন 2টা প্রোটন, 2টা প্রোটন থাকে মানে 2টা ইলেকট্রন থাকতে হবে, নইলে হিলিয়াম কি পজিটিভ হয়ে যেত। তার মানে নর্মাল পরমাণুতে 2টা ইলেকট্রন আছে। সো এখন দেখো এই যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন যদি গায়েব হয়ে যায়, হিলিয়ামের যতগুলো ইলেকট্রন থাকে, কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে, 2টাকেই যদি আমি গায়েব করে দিই তখন আলটিমেটলি এই যে পার্টটা থাকে হিলিয়াম 2+, এইটাকে মূলত বলা হয় হিলিয়াম নিউক্লিয়াস। সো আই গেস এটা বুঝতে পারছো। নেক্সট আমরা এরপরের অঙ্কে যাই। দিন আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটাতে বলছে কি, একটু প্রথমে পড়াও যে আসলে একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে এর কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? ঠিক আছে, তো এইখানে কিন্তু অনেকেই গোলায় যায়। ঠিক আছে, যখনই 50% বাড়াতে বলে তখন আমরা অনেক সময় এরকম করে ফেলি যে সাপোজ টি প্রাইম সমান সমান 50% ইন্টু টি, এই কাজটা করে ফেলে অনেক সময়। ঠিক আছে, সো আলটিমেটলি তোমার অ্যান্সার আছে 0.5 ইন্টু টি মানে t/2। সেটা কিন্তু না ভাই, এটা হচ্ছে যদি দোলনকাল 50% করা হয়, তোমাকে 50% দোলনকাল করতে বলে নাই, তোমাকে 50% দোলনকাল বাড়াইতে বলছে। সো নর্মালি দোলনকাল থাকে কতখানি, 100% থাকে, তাই না? দেন এটার সাথে তুমি যদি আরো 50% বাড়াও, সো তোমার কত পার্সেন্ট হবে বলো? 150% হবে।
150% হবে না? তার মানে তুমি যদি সেম ভাবে অঙ্ক করতে যাও, টি প্রাইম সমান সমান 150% ইনটু টি হবে। আর 150% মানে কি? পার্সেন্ট মানে কিচ্ছু না, জাস্ট একটা সংখ্যা। পার্সেন্ট মানে কিচ্ছু না, জাস্ট একটা সংখ্যা, যেটা হচ্ছে 1/100। সো আলটিমেটলি তুমি 150কে যদি 1/100 দ্বারা ভাগ করো, এর সাথে টি গুণ করো, তুমি দেখবা এখানে কাটাকাটি যায় 3/2 আকারে, 3t/2। ঠিক আছে, তার মানে টি প্রাইম হয়ে যাচ্ছে 3t/2। ওকে, সো এখন বলছে যে কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে। কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে এটা হচ্ছে তোমাকে বের করতে হবে, তাই তো? তো এখন আমরা দেখি, এটা করার জন্য আমাকে প্রথমে সূত্র লাগবে যে t = 2π√L/g। t = 2π√L/g, তার মানে t সমানুপাতিক √L, তাই তো? তার মানে L সমানুপাতিক কি বলতো? L সমানুপাতিক t²। L সমানুপাতিক t²। ব্যাপারটা কি বুঝতে পারছি? L সমানুপাতিক কত হচ্ছে বলো? L সমানুপাতিক হচ্ছে t²। এখন বলো যে আমার এখানে সমানুপাতিকের বর্গের সমানুপাতিক কনসেপ্টটা কিরকম, সেটা আমরা ম্যাথমেটিক্যালি করতে পারি, কিন্তু যদি কনসেপচুয়াল ভাবে করতে চাই, বর্গের সমানুপাতিক কনসেপ্ট আমাকে জানতে হবে। যে সমানুপাতিক কনসেপ্ট মানে 1 গুণ বাড়লে 1 গুণ হবে, 2 গুণ বাড়লে 2 গুণ হবে, তাই না? 3 গুণ হলে 3 গুণ হবে, 4 গুণ হলে 4 গুণ হবে। কিন্তু বর্গের সমানুপাতিক কনসেপ্টটা এরকম যে L যদি 1 গুণ হয়, সরি t যদি 1 গুণ হয়, সাপোজ, বা t যদি 2 গুণ হয়, L হবে 2 এর স্কয়ার 4 গুণ। t যদি 3 গুণ হয়, L হবে 3 এর স্কয়ার, তাই না? 9 গুণ। L যদি 4 গুণ, t যদি 4 গুণ হয়, L হবে কত? 4 4 16 গুণ, তাই না? t যদি 3/2 গুণ হয়, L কত হবে বলো? 3 × 9 / 4L, তাই না? সো এই যে জিনিসগুলো আছে, এগুলো তুমি যদি সব হাতে করতে চাও করতে পারবা, ফাইন, কোনো প্যারা নাই। হাতে করার ওয়ে কি? হাতে করার ওয়েও বলে দিচ্ছি। হাতে করার ওয়ে হচ্ছে তুমি এই জিনিসটা খালি নিবা, দেন এখান থেকে L1 L2 T1 T2 এরকম একটা জাস্ট ফর্মুলা চলে আসবে, সেখানে সবগুলো মান বসায় দিবা, অ্যান্সার চলে আসবে। কিন্তু তুমি যদি একটু ফাস্ট করতে চাও, সেক্ষেত্রে তোমাকে মাইন্ডে ভাবতে হবে যে বর্গের সমানুপাতিক মানে তোমার টি যত গুণ হবে, L তার বর্গের তত গুণ হবে, তাই না? t 3/2 গুণ হয়েছে, L হবে 9/4 গুণ, তাই না? তো এখন বলো যে 9/4 মানে কত বলো, দেখো তো। 9/4 মানে কত হয়? 9/4 মানে হয় হচ্ছে 2.25, তাই না? 2.25, তার মানে L হচ্ছে 2.25 গুণ হচ্ছে, তাই না? আগে কত ছিল? ΔL যদি আমরা ক্যালকুলেট করি, বর্তমানে L হচ্ছে 2.25 L হয়েছে, আর আগে তো ছিল L নিজে, তাই না? সো আলটিমেটলি তুমি ক্যালকুলেট করলে পাবা 1.25 L, 1.25 L। এবং যে কোনো একটা সংখ্যাকে সেটাকে পার্সেন্টে কনভার্ট করার ওয়ে হচ্ছে 1.25কে জাস্ট 100 দ্বারা গুণ করো, দেন একটা পার্সেন্ট নিয়ে আসো, দেন একটা পার্সেন্ট নিয়ে আসো। কিভাবে কাজ করে জিনিসটা একটু বুঝি। 100 গুণ করছো, আর পার্সেন্ট নিজে মানে কি? 1/100। সো আলটিমেটলি সমতাকরণ হয়ে গেছে, কাটাকাটি চলে যায়। কিন্তু তুমি যেহেতু পার্সেন্টটা আলাদা আনতেছো, তার মানে এইটুকুকে তোমাকে গুণ করে দিলে খুব ইজিলি তোমার অ্যান্সার চলে আসে 125। সো আই গেস আমরা বুঝতে পারছি, ঠিক আছে? সো সমানুপাতিকের যে অঙ্কগুলো আছে, এগুলো ওকে ফাইন, এইভাবে করে, এভাবে করে। কিন্তু এইভাবে সবসময় করা তোমার অনেক লেন্দি প্রসেস। তোমাকে তুমি যদি ব্রেনে ভাবতে পারো কিছু কিছু জিনিস, তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়, তাই না? এই অঙ্কটা সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে কি? ফাস্টেস্ট ওয়েতে তুমি কিভাবে ভাববা? তুমি যখনই দেখবা সরল দোলকের দোলনকাল আর দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক আছে, তখন তোমাকে এই সূত্রটা তুমি লিখলা বা মনে মনে ভাবলা, দেন পরের লাইনে তোমার ডাইরেক্টলি চলে আসবে t সমানুপাতিক √L, t সমানুপাতিক √L। কিন্তু তোমার লাগবে তো t না, তোমার লাগবে কি? L লাগবে। তার মানে এখান থেকে স্কোয়ার করে তুমি পাওয়া যাবে L সমানুপাতিক t², L সমানুপাতিক t²। এখন তুমি এখানে দেখেই বুঝতেছো যে t হচ্ছে 1.5 গুণ। t কত গুণ হচ্ছে? 1.5 গুণ, মানে 3/2 গুণ হচ্ছে। তার মানে L কত গুণ হবে? 3/2 এর হোল স্কয়ার গুণ হবে। সেটা হচ্ছে এই ফর্মুলাটা বলে যে L সমানুপাতিক t²। আর 3/2 এর হোল স্কয়ার মানে কি? 9/4। সো এরপরে তোমার জাস্ট এখানে সোজা ক্যালকুলেশন যে 9/4 মানে তোমার এখানে 2.25, দেন এটা থেকে 1 বিয়োগ করলে 1.25, আর তখন ইজিলি তোমার জিনিসটা সলভ হয়ে যাবে। কিন্তু তুমি যদি এরকম ফর্মুলা খাটাইতে যাও, আসলে খাটানো যায়, এটা তোমাদের ব্যক্তিগত বিষয়, অনেকটা খাটায় তোমরা যদি ফাস্ট করতে পারো, ওকে ফাইন।
কিন্তু যদি তোমাদের স্লো হয়ে যায় জিনিসটা, এইভাবে ট্রাই করতে পারো। ওকে, দেন পরের অঙ্কে যাই আমরা। কোনো একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বাড়াইতে তার অণুগুলোর মূল গড় বর্গবেগ কত হবে, অর্থাৎ আরএমএস। সাপোজ ভিআরএমএস এর যে ফর্মুলা সেটা হচ্ছে 3RT/m, এটা হচ্ছে ফর্মুলা। এখন বলো, একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে 3 তো কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, এগুলো জানা কথা। আর এম একটা কোনো একটা আদর্শ গ্যাস বা একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে এম কিন্তু কনস্ট্যান্ট, তাই না? এম হচ্ছে কি আণবিক ভর, তো সেটা কনস্ট্যান্ট। তার মানে ডাইরেক্টলি এখান থেকে কি ভিআরএমএস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেখান থেকে ডাইরেক্টলি বলা যায় ভিআরএমএস সমানুপাতিক সমানুপাতিক √T, তাই না? ভিআরএমএস সমানুপাতিক কি √T। এবং এখান থেকে কি সেম কাহিনী, যে আমরা কি এখানে কি ক্যালকুলেশন করবো নাকি মনে মনে ভাববো? আমি বলবো মনে মনে ভাবো, তাই না? তোমাকে বের করতে হবে ভিআরএমএস এই সাইডে আছে, টি এর মান ইনপুট দিবা, অ্যান্সার বের হয়ে যাবে। সমানুপাতিক মানে 2 গুণ হলে 2 গুণ হয়, 3 গুণ হলে 3 গুণ হয়, 4 গুণ হলে 4 গুণ হয়। আর সমানুপাতিকের বর্গমূলের সমানুপাতিক মানে যদি তোমার টি 2 গুণ হয়, ভি হবে √2 গুণ। টি যদি 3 গুণ হয়, ভি হবে √3 গুণ। টি যদি 4 গুণ হয়, ভি হবে কত? ভি কত হবে বলো? √4 গুণ। আর √4 মানে কি 2, শেষ, ক্যালকুলেশন শেষ, তাই না? আমার তোমাকে বুঝাইতে 1 মিনিট লাগলো সাপোজ। তো তোমরা যদি এটা সাপোজ মনে মনে ঠিকঠাক করতে পারো, সেই ক্ষেত্রে তোমার কতক্ষণ লাগবে? 20 সেকেন্ড, তাই না? তোমাকে যেগুলো শর্ট অঙ্ক সেগুলোকে টাইম বাঁচাইতে হবে, নট লাইক তোমার সব অঙ্কের জন্য 1 মিনিট টাইম আছে না। এই কনসেপ্টে যারা বিশ্বাসী তাদের জন্য আসলে সার্ভাইভ করা কঠিন আছে, ঠিক আছে, ডিউ এর এক্সাম হলে। কারণ তোমাকে মনে রাখতে হবে যে অঙ্কগুলো ছোট, সেই অঙ্কে তোমাদের হাতে 1 মিনিট নাই, সেই অঙ্কে তোমার 20 সেকেন্ড আছে। আর যে অঙ্কগুলো সাপোজ বড়, সেখানে তোমার হাতে 2 মিনিট টাইম চলে যাবে, 1.5 মিনিট টাইমও যাবে কিছু কিছু অঙ্কে, ঠিক আছে? তো 2 মিনিট যাওয়া ঠিক না, তবে 1.5 মিনিট টাইম পর্যন্ত যাবে অনেক অঙ্কে। সো 14 মিনিট পর একটি তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে, তবে অর্ধায় কত? সো এটা করার জন্য লনের ডাইরেক্ট ফর্মুলা আছে, করতে পারবা। কিন্তু এছাড়া আরও একটা সুন্দর ফর্মুলা আছে, সুন্দর একটা ট্রিক আছে, যেটা হচ্ছে এই সব মানের জন্য খাটে, স্পেসিফিকভাবে এই সব মান, যে মানগুলো হচ্ছে 2 এর এরকম পাওয়ার আকারে লেখা যায়, 2 এর নেগেটিভ পাওয়ার আকারে লেখা যায়, ঠিক আছে? একটু বুঝি যে ঘটনাটা কিভাবে ঘটে। তোমার কাছে সাপোজ 16টা কণা আছে, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা কণা আছে। ওকে, সো তুমি একটা স্টপ ওয়াচ নিলা, চাপ দিলা, কাউন্টডাউন শুরু হলো। প্রথম অধ্যায়ু পর, অর্ধায়ু মানে কি? অর্ধেকের আয়ু, ঠিক আছে? সো প্রথম অর্ধায়ু পর অর্ধেকের আয়ু শেষ। কোন অর্ধেকের? 1 2 3 4 5 6 7 8, অর্ধেকের আয়ু শেষ। তার মানে এখন আছে কয়টা? 16টা ছিল, অর্ধেকের আয়ু শেষ, তার মানে 16-র সাথে এখন হাফ গুণ করলে যেটা থাকে আর কি, ঠিক আছে? মূল কথা 16 আমরা র্যান্ডমলি ধরলাম, বা আচ্ছা 16-র সাথে হাফ গুণ করলে যেটা হয় সেটা আমরা অ্যান্সার, তাই না? বর্তমানে আছে কয়টা? বর্তমানে অবশিষ্ট আছে 8টা। এক পর্যায়কাল পর, তাই না? এক পর্যায়কাল পর কয়টা অবশিষ্ট আছে? 8টা, তাই না? 8টা। দেন তোমার যদি আরও এক পর্যায়কাল যায়, সরি পর্যায়কাল না, আরও এক অর্ধায়ু যায়, আমি বারবার পর্যায়কাল বলতেছি। সো আরেক যদি অর্ধায়ু যায়, তখন কি হবে? আরও এক অর্ধায়ু পর আরও অর্ধেক হয়ে যাবে, আরও এক অর্ধায়ু পর কি আরও অর্ধেক হয়ে যাবে। আছে কয়টা? 8টা বাইচা আছে, 8টার মধ্যে 4টা হয়ে যাবে, তাই না? তোমার একটা পর্যায়কাল গেল, 2টা পর্যায়কাল গেল, দেন ছিল কয়টা? 8টা, বা 16টা অলরেডি হাফ একবার হয়েছিল, দেন আরও একটা হাফ হয়ে যাচ্ছে, তাই না? সো এখন আমরা অ্যান্সার কত পাচ্ছি? 4। সিমিলার ওয়েতে তোমার যখন 3টা অর্ধায়ু যায়, 3টা যখন অর্ধায়ু যায়, বা অন্যভাবে বলতে গেলে আরও একটা অর্ধায়ু যায়, সো এখন আছে কয়টা? আচ্ছা এখন আছে হচ্ছে তোমার একটা মিস হয়ে গেছিল, সো এখন আছে 4টা। 4টা থেকে তোমার আরও 2টা চলে যাবে, অর্ধেক চলে যাবে। তার মানে এখন থাকবে কয়টা বলো? 16-র হাফ ইন্টু হাফ আগেই ছিল, এখন আরও হাফ যাবে, সো থাকবে 2টা। ব্যাপারটা কি কিছু আন্দাজ করতে পারতেছে? একটু দেখো তো, একটু দেখো, একটু ফোকাস করো এই জায়গাটাতে, একটু ফোকাস করো। 16 ইন্টু হাফ কয়টা আসছে এখানে বলো তো? 3 বার গুণ হয়েছে, আর এখানে কয়টা আছে? 3 বার।
তার মানে তুমি এইখান থেকে এটা বলতে পারো না যে যদি n সংখ্যক টি হাফ যায় বা n সংখ্যক অর্ধায়ু যায়, তখন প্রথমে যে কয়টাই থাকুক ম্যাটার করে না, তার সাথে হাফ ইন্টু n গুণ হবে, তাই না? তার সাথে কি হাফ ইন্টু n গুণ হবে না? কারণ কি প্রত্যেক অর্ধায়ুতে হাফ হাফ হচ্ছে, সো nটা অর্ধায়ু গেলে n বার হাফ হয়ে যাবে, তাই না? তার মানে এই যে পার্টটা আছে এই পার্টটা কি 2 ইনভার্স n, তাই না? সো তাহলে বলো এই যে nটা আছে এই nটা কি মিন করে একটু দেখো তো। এই যে সিনারিওটা আমি বললাম এই সিনারিওতে nটা কি মিন করে দেখো তো। এই nটা মিন করে হচ্ছে অর্ধায়ু সংখ্যা বা কয়টা অর্ধায়ু গেছে। সো একইভাবে তুমি যদি কোনো একটা অঙ্ক থেকে অবশিষ্ট পরমাণু থেকে বের করে আনতে পারো যে এখানে nটা কত, 2 ইনভার্স কত হয় বলো, 2, 2 অক্ষে 2 আর 4 দুগুণ 8, তাই না? 2 বার যদি 2 গুণ যায় কত হয়, সরি 2 বার 2 গুণ গেলে 4 হয়, আর 3 বার 2 গুণ গেলে হয় 8, আর 4 বার যদি 2 গুণ যায় সেক্ষেত্রে হয় 16, তার মানে 2 এর পাওয়ার 4 মাইনাস 4, তাই না? সো এটুকু কি বুঝতে পারছি? 2 এর পাওয়ার 1 মানে 2, 2 এর পাওয়ার 2 মানে 4, দেন 8, দেন 16, দেন 32, দেন 64, দেন 128, এরকম ভাবে চলতে থাকবে। সো এইখান থেকে খুব সুন্দরভাবে আমরা পেয়ে গেলাম n = 4, তার মানে কয়টা অর্ধ হয়ে গেছে, 4টা অর্ধ হয়ে গেছে। কয়টা অর্ধ হয়ে গেছে, 4টা অর্ধ হয়ে গেছে। 14 মিনিটে গেছে 4টা অর্ধায়ু, 4টা অর্ধায়ু যেতে সময় লাগে 14 মিনিট, তার মানে একটা অর্ধায়ু যেতে সময় লাগে 14/4 সমান সমান কত, 7/2। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। সো আমাকে প্রথমে যেটা করতে হচ্ছে যে অর্ধায়ু কয়টা যাচ্ছে এটা ফাইন্ড আউট করতে হচ্ছে, দেন টোটাল সময়কে তুমি অর্ধায়ু দ্বারা ভাগ করে দাও, সরি টোটাল সময়কে n দ্বারা ভাগ করে দিলে তুমি পেয়ে যাবে অর্ধায়ুর মান, তাই না? সো আমরা দুইটা ফর্মুলা মনে রাখতে পারি, বা এটার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করছি সেটা হচ্ছে এরকম যে টি অর্ধায়ু টি সমান সমান অতিবাহিত টি ডিভাইডেড বাই n। প্রথম স্টেপে আমরা 2 টু দি পাওয়ার n এর সাথে এটাকে কম্পেয়ার করে nটা বের করলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, মাঝখানে এগুলো কিছু না, এগুলো আমরা বোঝানোর জন্য বলছি, এটা আমাদের ফার্স্ট স্টেপ। দেন যখনই আমাদের n ফাইন্ড আউট হয়ে গেছে তখন টোটাল টাইমকে আমি n দ্বারা ভাগ করে পেয়ে যাচ্ছি অর্ধায়ু, তাই না? সো যেটার আনসার এটা। সো আই গেস আমরা বুঝতে পারছি। নেক্সট পরের অঙ্ক চলে যাই। টাইম কম, এর মান কত হলে এত এবং এত ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। সো এই জিনিসটা আমরা আগের ক্লাসে বলছি যে আমাদের ভেক্টরের গুণনের ক্ষেত্রে দুইটা গুণন আছে, একটা হচ্ছে ডট গুণ আর একটা হচ্ছে ক্রস গুণ। একটা কি ডট গুণ আর একটা ক্রস গুণ। তো ক্রস গুণের একটা ভূমিকা হচ্ছে লম্ব বরাবর ভেক্টর নির্ণয় করা, সো এই কারণে অনেকেই গোলায়া যায় যে যেহেতু এটা লম্ব বরাবর ভেক্টর নির্ণয় করে তার মানে a আর b এর ক্রস করতে হবে। চিনা ক্রস করলে তোমার খাতায় ক্রস চলে আসবে। সো এখানে মূলত ডট গুণ করতে হবে, কারণ ডট গুণের কাজ হচ্ছে লম্ব কিনা চেক করা, অর্থাৎ লম্ব কিনা চেক করতে যদি হয় কখনো আমরা ডট গুণ ইউজ করব, যদি লম্ব বরাবর ভেক্টর নির্ণয় করতে হয় আমরা ক্রস গুণ ইউজ করব। ইভেন যত ধরনের কোণ নিয়ে ডিল করতে হয়, কোণ নিয়ে যদি ডিল করতে হয় সেই ক্ষেত্রে আমরা ডট গুণ ইউজ করব, কোণ নিয়ে ডিল করতে হলে ডট গুণ ইউজ করব। আর যদি আমাদের ধরো যে ক্ষেত্রফল নিয়ে ডিল করতে হয় সেই ক্ষেত্রে আমরা ক্রস গুণ ইউজ করব। ওকে, আর যদি এমন হয় যে আমাদের আয়তন নিয়ে ডিল করতে হয় সেই ক্ষেত্রে আমাদের দুইটা গুণেরই ইউজ করতে হয়, যেটাকে বলা হয় ট্রিপল প্রোডাক্ট। প্রথমে একটা ক্রস গুণ, দেন ওটার সাথে অপরটার ডট গুণ, ঠিক আছে? এটা হচ্ছে ট্রিপল প্রোডাক্ট, এটা আমাদের আপাতত লাগবে না। তার মানে বলো আমাদের কোনটা লাগতেছে, আমাদের লাগতেছে এটা লম্ব কিনা চেক করতে হচ্ছে, তার মানে এদের ডট গুণ করে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। এর সাথে বি যদি ডট গুণ করো আই এর সহগ গুণ হয়ে যাবে টোয়াইস এ, জে এর সহগ গুণ হয়ে যাবে 2, কে এর সহগ গুণ হয়ে যাবে, এটা কত 0, তাই না? 0, তার মানে 0-র সাথে 1 গুণ হলে কত থাকে, 0 থাকে। এবং যেহেতু বলা আছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে ডট গুণের মান কত 0 হয়। সো আমাদের খুব ডাইরেক্টলি একটা ফর্মুলা চলে আসলো বা ইকুয়েশন চলে আসলো, ফর্মুলা না ইকুয়েশন চলে আসলো। সো এখান থেকে খুব ইজিলি বলা যায় a = -1/2, 2 ওই পাশে যাবে -2 হয়ে যাবে, 2 দ্বারা ভাগ যাবে -1 হয়ে যাবে, শেষ। দেন কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে। সো এটা করার জন্য আমাদের একটা ডাইরেক্ট ফর্মুলা, কনসেপ্ট হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। সো দৈর্ঘ্য সংকোচনের কনসেপ্টটা আমি বলি, এখানে অনেক ধরনের প্রশ্ন আসে, যেরকম ধরো যে একটা আয়তকার মাঠ আসছে, বা সাপোজ আয়তকার না বর্গাকার মাঠ আছে, একটা বৃত্তাকার মাঠ আছে, একটা রম্বসাকার মাঠ আছে, ঠিক আছে?
আয়তকার মাঠের এই বরাবর বর্গাকার মাঠের এই বরাবর একটা রকেট গেল আলোর কাছাকাছি বেগে, বা বৃত্তাকার মাঠের এই বরাবর একটা রকেট গেল আলোর কাছাকাছি বেগে, বা রম্বসের এই বরাবর একটা রকেট গেল আলোর কাছাকাছি বেগে। তবে নতুন যে স্ট্রাকচারগুলো আসবে সেগুলো আসলে কীরকম হবে, এটা হচ্ছে তোমাকে বের করতে বলে। সো এটা বের করার ওয়ে, প্রথম কথা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, কিন্তু আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যে যখনই একটা রকেট যায় আলোর কাছাকাছি বেগে, তখন যেটা হয় সে যে অক্ষ বরাবর যাচ্ছে সেই অক্ষ বরাবর চাপটা হয়ে যায়। তার মানে মনে মনে ভাবো এই বরাবর একটা চাপ দাও, কীরকম হবে বলো? চাপ দিলে কীরকম হবে বলো? এরকম। কী রে ভাই, কালার চেঞ্জ হয় না কেন? এইরকম হয়ে যাবে। আলটিমেটলি এটা কি বর্গ হয়ে গেছে আয়তক্ষেত্র। সেমভাবে এই যে বৃত্তটা আছে, চাপ দাও কি হবে? উপবৃত্ত। চাপ দাও কি হবে? এই রম্বসে থাকবে, ইন্টারেস্টিং বিষয়, রম্বসে থাকবে। অনেকে কারে এটা সামান্তরিক বল বা হ্যান্ড বল বা ত্যান বল, এটা রম্বসে থাকবে। কারণ কি দেখো, এই যে বাহু দুইটার দৈর্ঘ্য সেম ছিল এবং বর্তমানে যে বাহু দুইটা আসছে এই দুটো কিন্তু সেম আছে না? সো আলটিমেটলি রম্বস, সেটা তুমি এরকম রম্বসের কর্ণ বরাবর যখন রকেট যায় তখন রম্বসে থাকে। সেমভাবে তোমার সো একটা রকেট, তার দৈর্ঘ্য সাপোজ এটা ছিল, সো এটা যখন যাচ্ছে তখন কাইন্ড অফ এর দৈর্ঘ্য কী হয়ে যায়? ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। সো এটা হচ্ছে কাইন্ড অফ নিশ্চল দৈর্ঘ্য, নিশ্চল লেংথ হয়, যেটা হচ্ছে এল নট প্রকাশ করি, আর এটা হচ্ছে গতিশীল হয়, যেটাকে আমরা এল আকারে লিখি। ওকে, সো এখন আমরা কিছুই না, অঙ্কটা করব, অ্যান্সার আমরা জাস্ট মান ইনপুট দিব, আমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, সো এল কত বলা আছে? নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে এল হয়ে যাবে এল নট বাই টু, দেন এখান থেকে পরের স্টেপ অঙ্ক করলে তোমার আসবে হাফ ইজিক্যাল টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বর্গ করে দিলে 1/4 ইজিক্যাল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি স্কোয়ার এই পাশে 4 ওই পাশে, তার মানে ভি স্কোয়ার সি স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস 1/4, মানে কত? 3/4। সো 3/4 এর যদি রুট করে দেয় ভি বাই সি সমান 3, নিচে কি আসে? আচ্ছা ঠিক আছে, ওয়েট এ মিনিট। সো এখান থেকে আমরা এখানে লিখলাম, দেন 3/4 এর যখন তুমি রুট করে দিবা তখন তোমার আসে √3/2 ইজিক্যাল টু কি? ভিসি। উভয় সাইডে রুট করে দিচ্ছি। সো এখন ভি সমান কি? √3/2 ইন্টু সি, √3/2 ইন্টু সি। অ্যান্সার কত? অ্যান্সার বি। সো আই গেস আমরা ব্যাপারটা বুঝতে পারছি, খুবই সোজা জিনিস, এত সহজ অঙ্ক আসছে, এর জন্যই আমরা চান্স পেতাম না, স্যাড। সো একটি এম ভরের বস্তু ঘর্ষণবিহীন তলে ভি বেগে চলার সময় একটি স্প্রিংয়ের সাথে ধাক্কা লেগে স্প্রিংটি সংকুচিত করলো। ওকে ফাইন, ঠিক আছে। সো এখানে ঘর্ষণের তাৎপর্য কি? সো এই পথে যদি ঘর্ষণ থাকতো কি সমস্যা হইতো? ঘর্ষণ থাকলে যেটা হতো যে এর যে গতিশক্তিটা আগে ছিল সেই শক্তিটা ধীরে ধীরে কমে যাবে, তাই না? ঘর্ষণ থাকলে তুমি একটা ধাক্কা দিলা, জিনিসটা এইভাবে যায়, বেগ হ্রাস পাওয়া যাবে, তাই না? প্রথমে আমার বেগ থাকবে, দেন ধীরে ধীরে হ্রাস পাওয়া যাবে। ইভেন এমনও হইতে পারতো যে আসলে বস্তুটা এই পর্যন্ত গেলই না, তাই না? তার আগেই থেমে গেছে, তাই না? সো সেই ক্ষেত্রে ঘর্ষণ দিলে আমার এই যে লেংথটা জানাও তখন জরুরি হয়ে যেত, হোয়াটএভার। সো ঘর্ষণ নাই, ঘর্ষণ না থাকায় কি সুবিধা হয়েছে যে এইখানে বিবেগ মানে এখানেও বিবেগ, তাই না? জাস্ট তোমার স্প্রিংয়ের সাথে সংঘর্ষের আগ মুহূর্তে সেখানেও বিবেগ, এখানে কোনো শক্তির ওয়েস্ট হচ্ছে না, এটা তোমাকে বুঝতে হবে। ঘর্ষণ নাই মানে এখানে কোনো শক্তির ওয়েস্ট হচ্ছে না। সো এই যে অঙ্কটা আছে, পরের লাইনে কি বলছে একটু পড়ে নিই, যে স্প্রিংয়ের বল ধ্রুবক কে হলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। ঠিক আছে, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের শক্তির সংরক্ষণশীলতা খাটাইতে হবে। শক্তির সংরক্ষণশীলতা একটু বলো তো, শক্তির সংরক্ষণশীলতা কি হবে একটু বলো। সো শক্তি সংরক্ষণশীলতা বলতে বললে অনেকে বলে এরকম যে সংঘর্ষের আগের গতিশক্তি এবং পরের গতিশক্তি সমান থাকে, এইটাই হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা। এটা শক্তি সংরক্ষণশীলতা না, ওটা হচ্ছে গতিশক্তি সংরক্ষণশীলতা। ওকে, গতিশক্তি সংরক্ষণশীল থাকা বাধ্যতামূলক না, একটা কর্নার কেসে যা হয় যখন তারা আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলি, কিন্তু শক্তি সংরক্ষণশীল থাকা বাধ্যতামূলক। এই মহাবিশ্বে যে শক্তি আগে ছিল এখনও সেই শক্তি আছে, কোনো ধ্বংস হয় নাই, কোনো সৃষ্টি হয়নি, এটাই শক্তি সংরক্ষণশীলতা। এই যে সিনারিওটা আছে, এই যে সিস্টেমটা আছে, এখানেও সেম, শক্তি সংরক্ষণশীল, কোনো শক্তি ধ্বংস হবে না। এইখানে যে পরিমাণ শক্তি ছিল, এই যে বস্তুটার মধ্যে যে পরিমাণ শক্তি ছিল, স্প্রিংয়ের মধ্যে কোনো শক্তি ছিল না, এর মধ্যে কে পরিমাণ শক্তি ছিল, স্প্রিংয়ে কোনো শক্তি ছিল না,
ধাক্কা লাগবে, ধাক্কা লাগার পর যেটা হবে যে স্প্রিংটা সংকুচিত হয়ে যাবে, বস্তুটা থাইমা যাবে, স্প্রিংটা সংকুচিত হয়ে যাবে, বস্তুটা থাইমা যাবে। বস্তু থামছে মানে v0, v0 মানে ek0। তখন কি স্প্রিং সংকুচিত হয়েছে, স্প্রিং এর মধ্যে একটা শক্তি তৈরি হয়ে গেছে, তাই না? কনসেপ্ট একটু বোঝো। প্রথমে বস্তুর শক্তি ছিল, স্প্রিং এর শক্তি ছিল না, স্প্রিং সংকুচিত হলো, বস্তু থেমে গেছে, বস্তুর শক্তি নাই, স্প্রিং এর শক্তি আছে। যেহেতু শক্তি ধ্বংস বা সৃষ্টি হয় না, তার মানে এই যে ইকে আর এই যে ইউ এরা ইকুয়াল। ওকে, তার মানে ইকে ইজ ইকাল টু ইউ। ইকে মানে হাফ এম ভি স্কোয়ার, ইউ মানে হাফ কে এক্স স্কোয়ার। কে আর এক্স সমান সমান হয়ে গেছে, আমরা আবার লিখি কে এক্স স্কোয়ার, হাফ হাফ কাটা। দেন কি থাকে, আমার বের করতে কি বলছে, কতটুকু সংকুচিত হবে, এক্স বের করতে বলছে। তার মানে তোমার এখানে এম বাই কে ভি স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার। সো এক্স সমান সমান আসবে রুট ওভার এম বাই কে ইন্টু ভি। সো আই গেস আমরা বুঝতে পারছি। এ অ্যান্সার ডান, আমাদের 12 নম্বর কোশ্চেন হয়ে গেছে। দেন 13 নম্বর প্রশ্ন। দেন 13 নম্বর প্রশ্ন বলছে অভিকর্ষ ত্বরণ জি বনাম পৃথিবীর পৃষ্ঠ হতে গভীরতা এইচ এর লেখচিত্র কোনটি? সেই কোশ্চেনটা আমি ভুল করতে নিয়েছিলাম। সো আমার এক্সাম হলের যে কাহিনী সেটা বলবো কোনো একদিন, কিন্তু আপাতত শর্টে আর কি বলি। সো আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, ঠিক আছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। মানে আমি এমসিকিউ হাতে নিছি, দেন বায়োলজি অ্যান্সার প্রথম শুরু করছিলাম। দেন প্রথমে একটা সাপোজ ভুল হয়েছে যে বায়োলজি অ্যান্সার একটা সাপোজ এমসিকিউ এর অ্যান্সার খ, ঠিক আছে, আমার কেন জানি গমন হয়, আমি গোটা ঠিক অর্ধেক দাগাইছি গোল্লাটা, ওই সময় আমার মাথায় কাজ করছি এটা তো খ, ঠিক আছে। এটা কিন্তু একটা বড় সমস্যা। এই যে এই সময় কিন্তু তোমার 90% মানুষ প্যানিক করে, ঠিক আছে, যে তখন তার মনে হবে আরে একটা মার্ক চলে গেছে, একটা মার্কের জন্য চান্স নাও হইতে পারে, হ্যান ত্যান ব্লাবলা, অনেক তখন মাথায় প্রেশার চলে আসে। কিন্তু দেন দেখলাম থাকুক, জাগা, কোনো প্যারা নেই, আমরা নেক্সটগুলো ভালোভাবে দেবো, ঠিক আছে। আমি খুব সাধারণত ঠান্ডা মাথার মানুষ অনেক। সো দেন বায়োলজি অ্যান্সার করলাম। দেন দু একটা সায়েন্টিফিক নেম আরও দু একটা আসছিল, মেবি পারি নাই, বা দুইটা, হ্যাঁ দুইটা না আরও একটা ছিল, সেটা হচ্ছে পারতাম না, একদম নতুন। সো দেন অ্যান্সার সামহাও বায়োলজিটা শেষ করা। দেন কেমিস্ট্রি অ্যান্সার করলাম, দেখাইলাম যা দাগাই হয়ে যায়। ম্যাথ অ্যান্সার করলাম, যা দাগাই হয়ে যায়, ঠিক আছে। ফিজিক্স অ্যান্সার করলাম, ফিজিক্সও সেম। দেন আমার কেন জানি একটু মনে হলো যে আমার একটু ব্রেক নেওয়া দরকার, যে এত কেন হয়ে যাচ্ছে, এত তো হওয়ার কথা না। সো দেন এই মোমেন্টটা হচ্ছে এই যে অঙ্কের জায়গায়, এই অঙ্কের জায়গায় হচ্ছে মেইনলি আমি ব্রেকটা নিই, কারণ এই জায়গায় যদি আমি ব্রেকটা না নিই, আমি অলরেডি সি দাগায় ফেলছিলাম, যে আমার সি দাগায় ফেলছিলাম। বইয়ের প্রচলিত একটা খুবই সুন্দর একটা চিত্র, সো এই চিত্রের মতনই লাগতেছে, দাগায় ফেলছিলাম, ঠিক আছে। দেন এই মোমেন্টটা ব্রেকটা নিচে দেখে আমার এই অঙ্কটা ভুল হয় নাই। দেন আমি একটু ভালো করে পড়লাম, যে যেহেতু আমার টাইম অলরেডি আছে, আমার কোনো না খুব বেশি টাইম যায় নাই, আমি টাইম মোটামুটি খুব স্পিডে দাগাইতে পারছি। তো দেখলাম একটু ব্রেক নিই, ঠান্ডা মাথায় দাগাই। দেন এই কোশ্চেনে আসার পর দেখলাম যে এখানে আমার ভুল হয়তো, দেন ভুল হয় নাই, ঠিক আছে। সো এবং মোটামুটি ভালো রেজাল্ট আসছিল আমার, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে কোনো ভুল ছিল না, 45 আসছিল, ঠিক আছে। সো আমার ভুল গেছিলো মেনলি বায়োলজিতে। এখানে আমি ধরো যে অ্যাডমিশনের আগের 1 মাস পুরো বায়োলজি পড়ছি, কারণ আমি বায়োলজি পারি না। আমার মেডিকেল প্রিপারেশনটা নেই, জাস্ট এক্সাম দিছি, জাস্ট ঘুরতে গেছিলাম কাইন্ড অফ। সো বায়োলজি পারি না। দেন বায়োলজি কী করবো 1 মাস পুরো বায়োলজি পড়ছি, টানা বায়োলজি পড়ছি, সারাদিন রাত বায়োলজি পড়ছি, 10 ঘন্টা 12 ঘন্টা পড়ছি খালি বায়োলজি, ঠিক আছে। দেন লাস্টের দিকে যে 2-1 দিন রিভাইজ দিয়েছিলাম কেমিস্ট্রি, কিন্তু সেই বায়োলজি আমার ভুল গেছে, ঠিক আছে। সো এবার সো এখন আমরা এই অঙ্কটা সলভ করবো। সেই অঙ্কে কি বলছে, অভিকর্ষ ত্বরণ জি বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা এইচ এর লেখচিত্র অঙ্কন করো। সো আমাদের বই খুব সুন্দর একটা লেখচিত্র আছে, এই যে এরকম একটা লেখচিত্র আছে বই, 0 আর দেন ফার্দার আরও দূরত্ব, ঠিক আছে, বা ধরো যেটা হচ্ছে আর প্লাস এইচ দূরত্ব। সো এই লেখচিত্রটা কি মিন করে একটু দেখো তো, এটা হচ্ছে জি ছিল। সো এই লেখচিত্রটা মিন করে যে যখন পৃথিবীর ব্যাসার্ধ আর, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আর যেটা বা ভূপৃষ্ঠ, সেখানে জি এর মান সবচাইতে বেশি, জি এর মান সবচাইতে বেশি, এবং এর থেকে তুমি যখন দূরে যাবা তখন জি এর মান সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট কমে, যেটা হচ্ছে সরলরৈখিক না, সেটা হচ্ছে কার্ভ হয়ে কমে। আর এর আগে যত নামবা তখনও জি এর মান কমে, কিন্তু স্ট্রেট লাইনে। ওকে, তো এখন আমার মাথায় তো কাজ করতেছে ভাই, এই যে স্ট্রেট লাইন দাগা, এটা দাগা, খালি বারবার বলতেছে ব্রেনে যে দাগা দাগা দাগা। কিন্তু এইখানে হচ্ছে মজার বিষয়টা, তারা কিন্তু ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা বলছে। এই যে সিনারিওটা আছে এটা হচ্ছে 0 কি কেন্দ্র থেকে এইচ দূরত্বে, এটা হচ্ছে কাইন্ড অফ এইচ নির্দেশ করে, ঠিক আছে। কেন্দ্র থেকে এইচ দূরত্বে, কেন্দ্রতে জি 0 গ্র্যাজুয়ালি
বাড়ে, আর দূরত্ব পর্যন্ত বাড়ে, দেন গ্র্যাজুয়ালি কমে। এটা হচ্ছে কেন্দ্র থেকে এইচ দূরত্ব। কিন্তু আমাকে কিন্তু বলছে যে ভূপৃষ্ঠ থেকে, তার মানে এই যে জিরো, এখানে যে শুরুটা, এই জিরো হচ্ছে ভূপৃষ্ঠ নির্দেশ করতেছে, এইখানে হচ্ছে গ্যাঞ্জামটা, ভূপৃষ্ঠ নির্দেশ করতেছে। এবং ভূপৃষ্ঠ থেকে সাপোজ এইচ গভীরতা, এটা ধরলাম আর এই দূরত্ব হচ্ছে এইচ নির্দেশ করতেছে। ভূপৃষ্ঠ থেকে তুমি ধীরে ধীরে গভীরে যাবা। ভূপৃষ্ঠে আমরা জানি সবচাইতে হাইস্ট জি থাকে, সেই জিটাই যে এইখানে সবচাইতে বেশি জি থাকে, সেটা হচ্ছে এখানে, বা সবচাইতে জি এর বড় মান থাকে যেটা হচ্ছে 9.8, সেটা হচ্ছে এখানে। এবং গ্র্যাজুয়ালি তুমি যখন এই পয়েন্ট থেকে গ্র্যাজুয়ালি তুমি যখন কেন্দ্রের দিকে যাচ্ছ, তখন কি জিনিসটা ড্রপ খাচ্ছে, এখানেও সেম, তুমি যত কেন্দ্রের দিকে যাচ্ছ জিনিসটা ড্রপ খাবে। সো আলটিমেটলি গ্রাফটা হবে এটা। সো এইটা যারা যারা দাগাইতে চাচ্ছ তারা ভুল করতেছ। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। ইয়ং এর দ্বিচির পরীক্ষণে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে। ওকে ফাইন। দেন পর্দার দূরত্বও ডি দেওয়া আছে। মধ্যবর্তী দূরত্ব সাধারণত আমাদের এ দেওয়া থাকে আমাদের বইয়ে, সো ডি দিছে, কিছু করার নাই। সো পর্দার উপর প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা কত? সো একক প্রস্থে ডোরার সংখ্যা ডাইরেক্ট আমরা কোনো সূত্র পড়ি নাই। সো এই জিনিসটা ডিল করার জন্য আমাদের আসলে একটু কয়েকটা বিষয় বুঝতে হবে বা কয়েকটা বিষয় ভাবতে হবে, কারণ এটা বেশ কনফিউজিং একটা ব্যাপার। কারণ এই ডোরা প্রস্থ ডোরা ব্যবধান, এটার কনফিউশন আজীবনকালের জন্য। আমাদের সময় ছিল, তার আগে ছিল, তোমাদের সময়ও আছে, যে আসলে ডোরা প্রস্থ কোনটা, ডোরা ব্যবধান কোনটা, একক প্রস্থে, যে একক প্রস্থে ডোরার সংখ্যা বলতে আসলে কোনটা বুঝাইছে, এখানে কি ব্রাইটটা বুঝাইছে নাকি ডার্কটা বুঝাইছে, নাকি বথ ব্রাইট অ্যান্ড ডার্ক দুইটা একসাথে বুঝাইছে, তাই না? যে আমাকে আসলে সাপোজ ধরো এই যে আমি পার্টটা নিলাম, এই ধরো যে এখানে তোমার কিছু ডোরা আছে, এখানে কিছু ডোরা আছে, ওকে ফাইন। তো এখন এই যে একক প্রস্থটা নিলাম, এখানে ডোরা আসলে কয়টা, এটা নিয়ে আমরা কনফিউজড। এখন আমি কি এই যে ডার্ক যে তিনটা আছে, এই তিনটা ডার্ক হিসাবে কাউন্ট করব, নাকি বা ধরো যে আচ্ছা আরেকটা বাড়ায় দিই, তাহলে তোমাদের জন্য ক্যালকুলেট করা একটু ইজি হবে। ঠিক আছে, সো এখানে যে তিনটা ডার্ক আছে, যে একটা দুইটা তিনটা ডার্ক আছে, এটা কি ডোরা সংখ্যা তিনটা ধরবো, নাকি এই যে চারটা ব্রাইট আছে চারটা ডোরা সংখ্যা ধরবো, নাকি এখানে 1 2 3 4 5 6 7 7টা ডোরা সংখ্যা ধরবো? ঠিক আছে, মূলত ব্রাইট আর ডার্ক একসাথে। ঠিক আছে, 7টা ডোরা আছে, কাউন্ট করবো। সো কোনটা কাউন্ট করব, স্যার আসলে কোনটা কাউন্ট করার কথা মাথায় নেওয়ার প্রশ্ন সেট করছে, এর উপরে হচ্ছে জিনিসটা ডিপেন্ড করে। এটা আসলে তোমারও দোষ না, আমারও দোষ না, এটা আসলে স্যার আসলে যেভাবে ভাবছে সেভাবেই অ্যান্সার। সো এখন আমাদের প্রথমে ডোরা ব্যবধান দিয়ে করতে পারি আমরা। যদি আমাদের এমন হয় যে সাপোজ একটা শুধু ব্রাইট কাউন্ট করা লাগে, সেই ক্ষেত্রে আমাদের মেইনলি ডোরা ব্যবধান ডিল করতে হয়, সেক্ষেত্রে আমাদের ডোরা ব্যবধান নিয়ে ডিল করতে হয়। আর যদি আমাদের ব্রাইট ডোরা আর ডার্ক যে উজ্জ্বল আর অনুজ্জ্বল যে ডোরা আছে, দুইটাকে যদি আমরা কাউন্ট করে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে মেইনলি ডোরা প্রস্থ ধরে হচ্ছে অঙ্কটা করতে হয়। ওকে, সো এখন আনফরচুনেটলি এখানে স্যার হচ্ছে সাপোজ এই যে পার্টটুকু আছে, বা এই পার্টটুকুতে, বা ধরো যে এই যে পার্টটুকু আছে, সাপোজ এই পার্টটুকুতে 4টা ডোরা আছে বলে স্যার কাউন্ট করতেছে। এই পার্টটুকুতে 4টা ডোরা আছে কাউন্ট করতেছে, মূল কথা 4টা ব্রাইট আছে হিসাবে কাউন্ট করতেছে। মানে মূল কথা কি, তুমি একটু দেখো, এইটা একটা ডোরা ব্যবধান, এইটা একটা ডোরা ব্যবধান, এইটা একটা ডোরা ব্যবধান, এইটা একটা ডোরা ব্যবধান, তাই না? 4টা ডোরা ব্যবধানে 4টা ডোরা আছে, এইভাবে হচ্ছে স্যার কাউন্ট করতেছে। ওকে, সো একটু ব্যাপারটা ঐকিক নিয়মটা একটু বোঝো, যে একটি ডোরা ব্যবধানে একটি ডোরা থাকে, তাই না? তাই তো, তার মানে একক দৈর্ঘ্যে ডোরা থাকবে কয়টি? একটি ডোরা ডিভাইডেড বাই ডোরা ব্যবধান, এরকম হবে আর কি ঐকিক নিয়মটা। ঠিক আছে, এটা কিন্তু খুবই কনফিউজিং ব্যাপার। যদি স্যার এইভাবে কাউন্ট করতো যে না এখানে আসলে 4টি না, এখানে সাপোজ এটা বাড়ানোর পর 8টি হয়েছে, ঠিক আছে, 8টি ডোরা আছে, সেই ক্ষেত্রে আমাকে ডোরা প্রস্থ নিয়ে ডিল করতে হতো। ঠিক আছে, যে আসলে প্রতি ডোরা প্রস্থে একটি করে ডোরা থাকে, সেটা সাপোজ ডার্ক হোক কিংবা ব্রাইট হোক। তার মানে একক দৈর্ঘ্যে ডোরা কত? 1/, ডোরা প্রস্থ। তো যেহেতু স্যার ডোরা ব্যবধান নিয়ে ডিল করছে, আমাদের কিছু করার নাই, আমাদের ডোরা ব্যবধান নিয়ে অঙ্ক করতে হবে। সো ডোরা ব্যবধানের সূত্র হচ্ছে del x সমান ল্যামডা ডি বাই এ। সো এ তো এখানে নাই, সো এখানে কি ডি, তাই না? তার মানে ঐকিক নিয়মটা কি দাঁড়াচ্ছে,
যে ডেল এক্স দৈর্ঘ্যে ডেল একটি ডোরা ব্যবধান মানে কি ডেল এক্স দৈর্ঘ্য, একটি ডোরা ব্যবধান মানে ডেল এক্স দৈর্ঘ্য, ডেল এক্স দৈর্ঘ্যে ডোরা থাকে একটি, একক দৈর্ঘ্যে ডোরা থাকবে কয়টি 1 ডেল এক্স টি, তাই না? আর 1 ডেল এক্স মানে কি 1 ল্যামডা ডি বাই ডি সমান সমান ডি বাই ল্যামডা ডি। অ্যান্সার কোনটা? ডি বাই ল্যামডা ডি, এটা ঠিক আছে। সো এর আসলে সলিউশন নাই, সত্যি কথা যেটা, যারা ভাবতেছো যে আসলে সলভ কি, এর কোনো সলিউশন তেমন নাই। তোমাকে কোশ্চেন পড়া বুঝতে হবে যে আসলে কোনটা চাইছে, অথবা তোমাকে অ্যান্সার চেক করতে হবে। যেরকম যদি ডোরা প্রস্থ হতো সেই ক্ষেত্রে অ্যান্সারটা আসতো এরকম তোমার ডি টু না 2d বাই ডি ল্যামডা। সো ডোরা প্রস্থ দিয়ে কাউন্ট করলে তোমার যে অ্যান্সারটা আসতো সেটা কিন্তু অপশনে নাই। তার মানে তোমার কোনটা হবে? ডোরা ব্যবধানেরটা কাউন্ট হবে। মানে মূল কথা প্রত্যেক ব্যবধানে একটি করেই ডোরা আছে, স্যার এটাই কাউন্ট করতেছে, ঠিক আছে? যে একটি করে উজ্জ্বল ডোরা আছে, কিন্তু একটি ব্যবধানে কিন্তু তুমি যদি উজ্জ্বল আর অনুজ্জ্বল আলাদা ডোরা হিসেবে কল্পনা করো, সেক্ষেত্রে একটি ডোরা ব্যবধানে দুইটা ডোরা থাকে। সো এটা কোশ্চেন যেভাবে সেট হয়েছে তার উপর ভিত্তি করে অ্যান্সার দিতে হবে, কিছু করার নাই। দেন পরের অঙ্কে যাই। একটি বস্তু 12 মিটার এর একটি বৃত্তাকার পথে চলমান, একটি মুহূর্তে বৃত্তাকার পথের দ্রুতি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড এবং 4 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে, এবং ওই মুহূর্তে বস্তুটির ত্বরণের মান কত? সো এটা করতে হলে আমাদের প্রথমে একটা থিওরি জানতে হবে। এই ধর একটা বৃত্তাকার গতির কোনো একটা বস্তু, ঠিক আছে? এই থিওরিটা আমরা অনেকেই জানি না, কেন জানি না আমি জানি না। একটা বস্তু বৃত্তাকারভাবে ঘুরতেছে, একটা বস্তু বৃত্তাকারভাবে ঘুরতেছে মানে তার মধ্যে একটা বল, একটা ত্বরণ মাস্ট কাজ করতেছে, সেটা হচ্ছে এসি ত্বরণ বলে, সেন্ট্রিপেটাল বলে বা কেন্দ্রমুখী বলে, কেন্দ্রমুখী ত্বরণ, যেটা হচ্ছে v²/r। এটা মাস্ট। যেখানেই বৃত্ত আছে, যেখানেই কার্ভ আছে, যেখানেই ঘোরার একটা কনসেপ্ট আছে যে সোজা যাচ্ছি না, স্ট্রেট লাইন না, বক্র হয়ে গেছে, যেখানেই আছে সেখানে একটা কেন্দ্রমুখী ত্বরণ আছে। ওকে, তো এখন এই যে বস্তুটা আছে, এই বস্তুটা সাপোজ ধরে নাও ভি বেগে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। তো এইভাবে যদি ঘোরে সেই ক্ষেত্রে যেটা হয়, এর শুধুমাত্র কেন্দ্রমুখী ত্বরণই থাকে, ঠিক আছে? এর শুধুমাত্র কি থাকে? কেন্দ্রমুখী ত্বরণই থাকে। আরেকটা ত্বরণ যেটা আছে, যেটাকে নামকরণ করা হচ্ছে এটি আকারে, যেটা হচ্ছে আলফা আর। অনেকে আমরা ভুল জানতাম যে এ আলফা আর আর এ v²/r এরা সমান, ঠিক আছে? অনেকে এরকমও করছো, এদের ইকুয়াল ধরে প্রতিপাদন করে আসছে, এটা কিন্তু হয় না, এরা দুইটা ভিন্ন জিনিস। এটা ট্যানজেনশিয়াল বলে, এটা হচ্ছে ট্যানজেনশিয়াল বা স্পর্শকীয়, স্পর্শকীয়, এটা হচ্ছে স্পর্শকীয় ত্বরণ। এটি সমান সমান আলফা আর আর এসি সমান সমান v²/r। সো এটি যদি থাকে, এটির কাজ হচ্ছে এই যে ভিটা আছে বা এই যে কৌণিক বেগটা আছে, দেখো একটা সমান দ্রুতিতে ঘুরতেছে না, সমান দ্রুতিতে ঘুরতেছে। এখানে কোনো কৌণিক বেগ আছে? আছে, ফিক্সড কৌণিক বেগ আছে। প্রথম সেকেন্ডে যে কোণ যাচ্ছে, পরের সেকেন্ডেও সেম কোণ যাচ্ছে, তারপরের সেকেন্ডেও সেম কোণ যাচ্ছে, তারপরের সেকেন্ডেও সেম কোণ যাচ্ছে। কিন্তু যদি এমন হয়, এই হারটা যদি বৃদ্ধি পাইতে থাকে, যে প্রথমে ধীরে গেল, দেন দ্রুত গেল, দেন স্পিড আপ হচ্ছে, সো সেই সময় হচ্ছে এটি কাজ করে। সেই সময় কি কাজ করে? এটি কাজ করে যে প্রথমে আমার একটা বেগ ছিল, প্রথমে আমার একটা কৌণিক বেগ ছিল, এবং গ্র্যাজুয়ালি সময়ের সাথে সাথে এই যে কৌণিক বেগ, এই যে বেগ, এরা বৃদ্ধি পাচ্ছে, তখন যেটা হয় একটা স্পর্শকীয় ত্বরণ থাকে। ওকে, সো আই গেস আমরা এটুকু বুঝতে পারছি। এবং তোমার এই এটি আর এসি থেকে নিট ত্বরণ বের করার ওয়ে কি বলো? একটা ভেক্টর ই বরাবর আর একটা ভেক্টর এই বরাবর, মধ্যবর্তী কোণ 90। যখন দুইটা ভেক্টর একই দিকে থাকে তখন হয় ম্যাথমেটিক্যাল যোগফল, যখন দুইটা ভেক্টর বিপরীত দিকে থাকে তখন হয় ম্যাথমেটিক্যাল বিয়োগফল, যখন দুইটা ভেক্টর 90 ডিগ্রিতে থাকে তখন পিথাগোরাস, আর যখন দুইটা ভেক্টর কোনোটাই হয় না তখন আর এর সূত্র, আর সমান সমান √p² + q² + 2pq cos আলফা। সো যেহেতু এটা 90 ডিগ্রি আছে, তার মানে পিথাগোরাস ac² + at² এর রুট। সো এখান থেকে একটা ফর্মুলা চলে আসবে। এবার আমরা দেখি যে আসলে এখানে কি কি দেওয়া আছে। আরেকবার কোশ্চেনটা পড়বো। একটি বস্তু 10 মিটার এর একটি বৃত্তাকার পথ, আর এর মান পেয়ে গেছি, সরি 10 না 12, চোখে কম দেখি। আচ্ছা, পথে চলমান একটি মুহূর্তে বৃত্তাকার পথের দ্রুতি মানে v = 6 পেয়ে গেছি। তার মানে 6² ডিভাইডেড বাই r, সরি 6² ডিভাইডেড বাই 12, 6 6 36/12 = 3। 3 চলে আসছে, 3 স্কয়ার বসায় ফেলি। দেন বলছে এবং এটি 4 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। হার মানে কি? সময় দ্বারা ভাগ।
মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড সমান সমান 4 মিটার পার এস ইনভার্স 2, যেটা হচ্ছে একটা ত্বরণ। কোন ত্বরণ? এটি। ঠিক আছে, এইটা যেটা এই পুরাটুকু দ্বারা কিন্তু বেগ বোঝায় না, এইটা একটা বেগের মান, এটা বেগের মান, ঠিক আছে। কিন্তু যখনই বলে ফেলছে এইটা একটা হার, হারে বৃদ্ধি পাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে ত্বরণ। এটা ত্বরণ, এটা কি ত্বরণ। এই হলুদটা কি? শুধু বেগ, তার মানে বেগের হার, বেগের হার ত্বরণ। ঠিক আছে, কোন ত্বরণ? এটি। কোন ত্বরণ? এটি। তার মানে এটি এর মান তুমি পেয়ে গেছো ডাইরেক্ট, আলফা আর ইউজি করা লাগতেছে না। এটি এর মান 4, তো 4 এর স্কয়ার সমান সমান 5। অনেকবার বলছি 3 4 যখনই দেখবা পিথাগোরাসে 5, কোনো ক্যালকুলেশনের ভাববাই না। পিথাগোরাসে 3 4 দেখছো 5, পিথাগোরাসে 12 5 দেখছো 13, 3 4 দেখছো 5, 12 5 দেখছো 13। যখনই পিথাগোরাস বা এই টাইপের কোনো কনসেপ্ট আসবে, ওকে, সো আই গেস আমরা বুঝতে পারছি খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অ্যান্সার কত? 5। কোন ত্রুটির কারণে, আর কয়টা আছে? আর 2টা অঙ্ক আছে। সো কোন ত্রুটির কারণে, আচ্ছা একটু বলে রাখি, এখন যে 2টা অঙ্ক আছে এই 2টা হচ্ছে তোমাদের সিলেবাসের বাইরে, শর্ট সিলেবাসের বাইরে। ঠিক আছে, এই 2টা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে। আচ্ছা আমরা এটা 4 নম্বরটা পরে করাই, আমরা 9 নম্বরটা আগে করাই। 4 নম্বরটাতে আমরা একটু বায়োলজি পড়াবো। সো কোন দিকে কোনো দিক পরিবর্তিত তড়িৎচালক বলের গড় বর্গমূলীয় মান হচ্ছে 10। তড়িৎচালক বলের শীর্ষ মান কত? সো এখন আমাদের বুঝতে হবে এসি কারেন্ট। এসি কারেন্ট বুঝি আমরা, ডিসি কারেন্ট নিয়ে কাজ করি চলো ধরিতে 90% ক্ষেত্রে, তোমাদের বইয়ে যেগুলো আছে আর কি। নর্মালি এসি কারেন্ট জিনিসটা হচ্ছে এরকমভাবে আসে, এটা হচ্ছে ট্রান্সফরমারের মতো একটা স্ট্রাকচার কাইন্ড অফ। ধরো এখানে একটা বাল্ব আছে, ওকে। সো এসি কারেন্ট যেভাবে কাজ করে একটু বলি, যে এসি কারেন্ট হচ্ছে প্রথমে এই দিকে ফ্লো হয়, ঠিক এইভাবে প্রথমে ধীরে ধীরে ফ্লো হওয়া শুরু হয়, দেন স্পিড আপ হয় এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে ডান দিকে ফ্লো হলো, প্রথমে ডান দিকে ফ্লো হলো বা এটাকে ক্লকওয়াইজ ফ্লো হলো, দেন ঠিক ক্লকওয়াইজ ফ্লোর পরেই আমার উল্টা দিকে আবার ফ্লো হয়, ঠিক এইভাবে। একবার এইভাবে, একবার এইভাবে, একবার এইভাবে, একবার এইভাবে, আবার এইভাবে, আবার এইভাবে। সো এইরকমভাবে হচ্ছে কারেন্টটা ফ্লো হতে থাকে। সো এই জিনিসটাকে তুমি যখন গ্রাফে রিপ্রেজেন্ট করো তখন জিনিসটা এরকম হয়। এটা হচ্ছে পজিটিভ সাইকেল, ক্লকওয়াইজটা, দেন এই যে নেগেটিভ সাইকেল। ঠিক আছে, সো এই সাইকেলের যে পিকটা আছে, এই যে পিক হাইস্ট কারেন্ট, এই মোমেন্টে হচ্ছে সবচেয়ে বেশি ভোল্টেজ পাওয়া যায় বা সবচেয়ে বেশি তড়িৎচালক শক্তি পাওয়া যায়, যেটা হচ্ছে আমরা ই নট বা ই ম্যাক্স আকারে লিখতে পারি। ঠিক আছে, ই নট লিখলাম আমরা। এখন কথা হচ্ছে তুমি একটু নর্মালি নিজের বিবেকের কাছে কোশ্চেন করো, এই ই নট কিন্তু সবসময় পাচ্ছ না, কেবল একটা মোমেন্টে পাচ্ছ। এইখানেও ই নটের থেকে কম, এখানেও ই নটের থেকে কম, এখানেও ই নটের থেকে কম, সবসময় ই নটের থেকে কম থাকে, একটা মোমেন্টে শুধু ই নট আসে, তাই না? আবার দেখো মাঝখানে এমনও সময় আসে যখন আমার ভোল্টেজ 0 থাকে, তাই না? তাই তো। সো এর কারণে যেটা করা হয় যে আসলে ই নট নিয়ে আমরা আসলে তড়িতের হিসাব নিকাশগুলো করি না, কারণ কি ই নট কেবলমাত্র একটা নির্দিষ্ট পয়েন্টে থাকে। সো আমরা যেটা নিয়ে হচ্ছে ক্যালকুলেশন বেশি করি সেটা হচ্ছে ই আরএমএস নিয়ে। ঠিক আছে, ই আরএমএস নিয়ে, এবং এই ই আরএমএস হচ্ছে তোমার ই নট সাইন 45 ডিগ্রির সমান। তো জিনিসটা এইভাবে মনে রাখতে পারো যে আমরা 0 ডিগ্রিও নিচ্ছি না, 90 ডিগ্রিও নিচ্ছি না, আমরা গড় নিচ্ছি। 0 ডিগ্রিতে তো আমার থাকে 0, 90 ডিগ্রিতে থাকে ই নট। সো আমরা 0 নিব না, 90 নিব না, আমরা কত নিব? 45 নিব। আর সাইন 45 মানে √2। সো আলটিমেটলি এখান থেকে ই নট সমান সমান ই আরএমএস। ই আরএমএস মানে কি? গড় বর্গের বর্গমূল, রুট। ভুল লিখলো নাকি? হ্যাঁ, রুট মিন্স বর্গমূল, রুট মিন্স বর্গমূল, মিন হচ্ছে গড়, আর এস হচ্ছে স্কয়ার বর্গ। ঠিক আছে, বর্গমূল, গড়, বর্গ, বিভব বা তড়িৎচালক শক্তি, যাই হোক হোয়াটএভার। সো এই ইআরএমএস ইনটু কি? √2 গুণ হয়ে গেছে। তার মানে ইআরএমএস কত ছিল বলা আছে? কত? 10, তাই না? 10 এর সাথে √2 গুণ করলে কত থাকে? √2 এর মান মুখস্থ রাখতে হবে 1.41। তার মানে আলটিমেটলি 10 × √2 সমান সমান 10 × 1.41 সমান সমান 14.1। সো অঙ্ক শেষ। অ্যান্সার কত 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 কত? এই যে অ্যান্সার। সো খুব ইজি জিনিস, খুব কঠিন না। এবং আমাদের লাস্ট অঙ্ক, সো লাস্ট অঙ্ক। সো এটা
বোঝার জন্য কোন ত্রুটি দূরীকরণে কোন ত্রুটি দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করা হয়, কোন ত্রুটি দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করা হয়। এটা বুঝতে হলে আমাদের একটু হালকা পাতলা বায়োলজি সেন্স থাকা লাগবে। আমি খুব বেশি ভালো পারি না, কিন্তু জাস্ট হালকা পাতলা বোঝানোর জন্য যেটুকু লাগে। সো আমাদের বুঝতে হবে আমাদের চোখে একটা লেন্স আছে, এটা তো সবাই জানি নাকি। সো নর্মাল একটা কাচের লেন্স আর আমাদের চোখের লেন্সের মধ্যে একটা মেজর পার্থক্য আছে। কি? কাচের লেন্স একদম ফিক্স থাকে, এটা চ্যাপটাও হয় না, এটা মোটাও হয় না। কিন্তু মানুষের লেন্সের ক্ষেত্রে একটা মেজর বৈশিষ্ট্য হচ্ছে এই যে এখানে কয়েকটা লিগামেন্ট লাগানো থাকে, এবং এই লিগামেন্টে যখন টান পড়ে না তখন হচ্ছে এই লেন্সটা চ্যাপটা হয়ে যায়, তখন লেন্সটাকে চ্যাপটা হয়ে যায়, তাই না? আর যখন লিগামেন্টটা শিথিল হয়ে যায় তখন লেন্সটা হচ্ছে এরকম একটু মোটা হয়ে যায়, ঠিক আছে? তখন কি হয়, লেন্সটা একটু মোটা হয়ে যায়। সো যখন চ্যাপটা হয়ে গেছে, এটা কাইন্ড অফ একটা প্লেন কাচের মতো হয়ে গেছে না, তার মানে এটার সাপোজ ক্ষমতা কমে যায়, আর এটা যখন মোটা হয়ে যায় তখন এটার ক্ষমতা বেড়ে যায়। ওকে, সো এই যে লেন্সটা আছে, সো যখন আমি কাছে দেখতেছি তখন লেন্স ওই অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, লিগামেন্টের টান ওই অনুযায়ী পড়তেছে এবং আমাদের ফোকাস এই কলমের উপর আসতেছে। দেন যখন আমি দূরে দেখতেছি, ক্যামেরায় দেখতেছি, তখন আমাদের লিগামেন্ট ওই অনুযায়ী কাজ করতেছে যে আসলে আমাকে ক্যামেরায় ফোকাস করতে হবে, ক্যামেরা নির্দিষ্ট দূরত্বে আছে, আমার ফোকাস এরকম হওয়া লাগবে, তাই না? সো এই যে জিনিসগুলো, এগুলো আমাদের ডাইরেক্ট ব্রেন কন্ট্রোল করতেছে। কিন্তু যদি এমন হয় যে এই যে ঘটনাটা ঠিকমতো না ঘটে, যে আমার কলমে ফোকাস করা লাগবে কিন্তু আমার ফোকাসটা কলমের বদলে কলমে ঠিকমতো হচ্ছে না বা ঠিকমতো কাজ করতেছে না, হয়তো আমার লেন্সের পাওয়ার বেড়ে গেছে অথবা আমার লেন্সের পাওয়ার কমে গেছে, তখন হচ্ছে আমার দেখা দেয় হচ্ছে মায়োপিয়া বা হাইপারমাইট্রোপিয়া। ঠিক আছে? একটা হচ্ছে দূরদৃষ্টি আর একটা হচ্ছে ক্ষীণদৃষ্টি, ঠিক আছে? দূরদৃষ্টিতে দূরে ভালো দেখে, কাছে দেখে না ঠিক মতো, ক্ষীণদৃষ্টিতে কাছে ভালো দেখে, দূরে দেখে না ঠিক মতো। তো এখন কথা হচ্ছে যে এই ধরো মানুষের চোখ, সো এখন ধরো যে দূরদৃষ্টির ক্ষেত্রে যেটা হয় যে দূর থেকে একটা আলো আসে, অসীম থেকে এরকম সোজা আলো দেখছো, অনেক দূর থেকে আসতেছে, অনেক দূর থেকে। এই আলোটা আসার পর আমাদের টাস্ক হচ্ছে এই যে গোলকের এইখানে যায় মিলাইতে হবে, এইখানে মিললে আমরা স্পষ্ট দেখতে পারবো। এখানে হচ্ছে আমাদের স্নায়ু আছে, ওকে, ঠিক আছে? স্নায়ুগুলো খুব অ্যাক্টিভভাবে কাজ করতেছে, যে আলো ঠিকঠাকভাবে আসতেছে, এই একদম প্রান্তে মিশতেছে, ওকে ফাইন, আমরা ক্লিয়ার দেখতে পারতেছি। কিন্তু যখন আমাদের প্রবলেম হয়, যখন আমরা দূরে দেখি না, কাছে ভালো দেখি, অর্থাৎ ক্ষীণদৃষ্টি যখন হয়, তখন জিনিসটা যেটা হয় যে আমাদের লেন্সের ক্ষমতা যতটুকু দরকার তার থেকে বেশি শক্তিশালীভাবে কাজ করে, ঠিক আছে? সো তখন যেটা হয় যে এই জিনিসটা বাইকা যায়। তো শক্তিশালী কীভাবে বুঝলাম এটা একটু বোঝো, যে নর্মালি আলোটা যাচ্ছিল এই বরাবর যাওয়ার কথা ছিল, এইটুকু বাঁকাইলে ঠিক ছিল, তাই না? এই বরাবর আলোটা যাচ্ছিল, এইটুকু বাঁকাইলে ঠিক ছিল, কিন্তু কথা হচ্ছে লেন্স আরও বেশি শক্তিশালী হয়ে গেছে, আরও বেশি বাঁকায় দিচ্ছে, তাই না? সো এইটা হচ্ছে একটা সিনারিও। সো তখন যেটা করা হয়, লেন্সটাকে একটু দুর্বল করার জন্য আমরা এই যে অবতল লেন্স ইউজ করি, কারণ অবতল লেন্সের ফোকাসও নেগেটিভ, দেন আমাদের ক্ষমতাও নেগেটিভ, ঠিক আছে? তার মানে যখন ক্ষীণদৃষ্টি হচ্ছে তখন আমি অবতল লেন্স ইউজ করে লেন্সের এই এক্সট্রা যে পাওয়ার, ওভার রিয়েক্ট করার যে ব্যাপারটা আছে, এটা দমায় ফেলতেছি। আর যখন দূরদৃষ্টি হচ্ছে, অর্থাৎ দূরে ভালো দেখি, কাছে দেখি না, সেইটার কনসেপ্ট হচ্ছে এরকম যে এই পয়েন্টে নর্মালি একটা ধরো যে 26 সেন্টিমিটার মোস্ট প্রবাবলি একটা বস্তু থাকলে ওইটা আলো আমার এইখানে নর্মালি মেশে, তাই না? আলোটা যাওয়ার কথা কোন বরাবর? এই বরাবর যাওয়ার কথা ছিল, এই বরাবর যাওয়ার কথা ছিল, আমার লেন্সটা বাঁকা এই বরাবর নিয়ে আসতে পারে, এটুকু এনার্জি তার আছে। কিন্তু যখন তার এই যে দূরদৃষ্টি হয়ে যায়, যখন তার দূরদৃষ্টি হয়ে যায়, তখন সে কাছে ঠিকমতো দেখতে পারে না, কারণ লেন্সের যে ক্ষমতা সেটা একটু কমে যায়, যে ক্ষমতায় তার কাজ করার কথা সে সেই ক্ষমতায় কাজ করতে পারে না, সে বরং মাঝামাঝি একটা ক্ষমতায় কাজ করে, যে তার এতখানি বাঁকানোর কথা সে এতখানি বাঁকাচ্ছে না, সে এতখানি বাঁকাচ্ছে, ওকে? তার মানে কি ওর ক্ষমতা কমে গেছে না? ওর ক্ষমতা একটু কমে গেছে। সো তার মানে কি ওর ক্ষমতা একটু বাড়ায় দেওয়া দরকার, এবং তখন ক্ষমতা বাড়ানোর জন্য আমরা ইউজ করি একটা উত্তল লেন্স, ঠিক আছে? উত্তল লেন্সটা ধরো যে, কারণ উত্তল লেন্সের এফ এর মানও পজিটিভ, ক্ষমতার মানও কি? ক্ষমতার মানও পজিটিভ। আলটিমেটলি এই লেন্সের ক্ষমতা আর এই লেন্সের ক্ষমতা দুইটা একসাথে সমান্তরালে যুক্ত হয়ে আমার জিনিসটা ঠিকঠাক জায়গায় মিশে যেতে। প্রথমে এই জিনিসটা একটু বাঁকে, দেন আলটিমেটলি লেন্স বাকিটুকু বাঁকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসে। সো আলটিমেটলি আমরা পুরোটুকু বুঝতে পারছি। সো অ্যান্সার কি? দূরদৃষ্টি মানে যে দূরে দেখে কাছে দেখে না। যখন কাছে দেখে না, কারণ কি? কারণ লেন্সের ক্ষমতা, আমার চোখের যে লেন্স আছে তার ক্ষমতা কিছুটা কমে গেছে, সে আগের মতো কাছে আগের মতো কাজ করতে পারতেছে না। তার মানে তার ক্ষমতা বাড়ায় দেওয়ার জন্য আমরা একটা
উত্তর লেন্স ব্যবহার করতেছে। সো আই গেস আমরা এইটুকু বুঝতে পারছি। সো আমাদের আজকের ফিজিক্স ক্লাস এই পর্যন্তই। নেক্সটে আরও কয়েকটা ক্লাস পাবা। আর তোমাদের বলে রাখি, এই যে একটা গেঞ্জি দেখতে পারতেছো না, সো এই গেঞ্জিটা আমরা আমাদের যে মডেল টেস্ট আছে, প্রথম পর্বের পর মডেল টেস্ট, সেটা হচ্ছে আমরা এই গেঞ্জি প্রাইজে দিব। সো আপাতত এখানেই। সো ভালো থাকো। হ্যালো, তো কি অবস্থা সবার? তো আজকে আমাদের ডিউ এর 20-21 সলভ আমরা যে সালে পরীক্ষা দিছিলাম আর কি। আমি তোমাদের দিব্যা হচ্ছে এই সালে পরীক্ষা দিছিলাম। এটা হচ্ছে আমাদের এক্সামের কোশ্চেন। তো আমাদের এক্সামের কোশ্চেন আমাকে আবার সলভ করতে হবে, ভাবি নাই কখনো। তো সেই হিসাবে আমার হচ্ছে গিয়ে আজকের এই সলভটা ট্রাই করা। তো আগের সবগুলো তোমাদের রেসপন্স ভালোই আসছে, আরো একটু রেসপন্স পাইলে আশা করি আমাদের ভিডিওতে হইতো। তো দেখো, আমরা দেখি তোমরা কোনো যে জিনিসগুলো বলছো সেইগুলো আমরা ট্রাই করবো যে আরো বেটার ভাবে রিটেন সলিউশন আনার। তো আই গেস আজকের ভিডিওটা দেখো, নিজেদের কোশ্চেন নিজেরাই আবার সলভ করতেছি। হোপসো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে জিনিসটা। তো দেখি কি বলছে। বলছে আমাদের প্রথমে কি বলছে, লেজার পয়েন্টার নিয়ে। তো আমাদের বলছে বিশুদ্ধ পানিতে OH এবং H+ এর মোলার ঘনমাত্রার অনুপাত কত। তা আমাদের জানি পানিতে H+ এর মোলার ঘনমাত্রা কত জানো? 10⁻⁻7। আবার হচ্ছে গিয়ে OH এর মোলার ঘনমাত্রা, এটাও হচ্ছে 10⁻⁻7। আর হচ্ছে KW, এই জন্য হচ্ছে গিয়ে H+ আর হচ্ছে গিয়ে OH- এর গুণফল। তো এটা আসে হচ্ছে গিয়ে 10⁻⁻14টা। তো এটা হচ্ছে আমাদের। তো এটা যদি আমরা দেখি, তো এইটা OH বাই এইটা, তো আমাদের হচ্ছে গিয়ে OH এর মোলার ঘনমাত্রা বাই হচ্ছে H+ এর মোলার ঘনমাত্রা। তো এটা যদি আমরা করি তাহলে আমরা কত পাইতেছি, 10⁻⁻7 10⁻⁻7। তো এটা হচ্ছে 1 আসলো। তাহলে আমাদের উত্তর কোনটা? ডি। তো দেখো, এই জিনিসটা আমরা খুব সহজেই কিন্তু প্রুভ করে ফেলতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের উত্তরটা হবে কি, ডি, 1। অনেকে ভাবে 10⁻⁻7 হইতে পারে, 0 হইতে পারে, 7 হইতে পারে, আর এগুলো আমাদের উত্তর হবে না। এটা জাস্ট কমন একটা বেসিক ম্যাথ, জিনিসটা তোমরা খুব সহজে করতে পারো। এবং পরীক্ষার হলে তোমাদের এই জিনিসটা মুখস্থ হয়ে যাবে, এটা তোমার লেখাও লাগবে না। যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা খুব সহজে কিন্তু এই ওয়ানটা একবারে দাগাই দিয়ে আসতে পারো। আর হচ্ছে অষ্টক সম্প্রসারণ কারণে। এখন অষ্টক সম্প্রসারণ কি হয়, যে আমাদের শেষ কক্ষপথে 1 2 3 4, এইভাবে দেখা, 1 2 3 4 5 6 7 8। তো 8টা ইলেকট্রন থাকার কথা, সেখানে যদি হচ্ছে গিয়ে আমাদের 8টার বেশি ইলেকট্রন থাকে তখন সেটা অষ্টক সম্প্রসারণ বলে। আর আমরা জানি কি, পি হচ্ছে 15, তাই তো? এর যদি আমি শেষ হচ্ছে দেখাই, তাহলে কি আসে, 3s যদি দেখাই, 3s 3p। তো আমাদের হচ্ছে এখানে আসে হচ্ছে গিয়ে এইটা দুইটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এখানে আছে 5টা ইলেকট্রন। এখন যখন হচ্ছে গিয়ে Cl এর সাথে যোগ হয়, তখন এটা কি হয়, এটা এক্সাইটেড স্টেট তৈরি হয়ে যায়। তখন এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় 3s, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে গিয়ে 3p তে হচ্ছে তিনটাই 1 থাকে, 1 1 1। এবং 3d তে যে কি হয়ে যায়, 3d তে যে এখানে একটা 1 থাকে, এখানে আরো বাকিগুলো কি হবে, 2 3 4 5। তো হয়েছে, বাকিগুলো ফাঁকা থাকে। তো এখান থেকে আমরা দেখতে পারি যে এখানে 5টা ইলেকট্রন, এবং ক্লোরিন সেই ইলেকট্রন এখানে এভাবে একটা করে ইলেকট্রন দেয়। এখানে একটা ইলেকট্রন দিবে ক্লোরিন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এখান থেকে দেখতে পাচ্ছি 5 গুণ 2 = 10 ইলেকট্রন হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে কি হচ্ছে, এইটা আমাদের অষ্টকের চেয়ে বেশি, এই 10 > 8। তো আমাদের এটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ হয়ে যাচ্ছে। দেখো, তোমরা যদি দেখতে অন্যগুলো যদি ট্রাই করে দেখো, তাহলে আর কি হবে, দেখবা বেরিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে কয়টা আসে, সরি, হচ্ছে, হ্যাঁ, বেরিলিয়ামের ক্ষেত্রে কয়টা আসে, এর ক্ষেত্রে তোমাদের আসে হচ্ছে 4টা। এরপরে হচ্ছে গিয়ে BeCl3 অষ্টক সংকোচন, এখানে হচ্ছে তোমার আসবে কয়টা, 6টা। এখানে কয়টা আসলো, এখানে হচ্ছে আসলো হচ্ছে ক্লোরিন। তো এটা হচ্ছে অষ্টক পূর্ণ থাকে, কারণ এরা শেয়ারের মাধ্যমে 8টা পূরণ করে। তো এটা হচ্ছে সংকোচন, এটা সংকোচন, তাহলে উত্তর হচ্ছে শুধু এইটাই। এখন বলছে, পরেরটাই যাই, যে নিচের কোন তড়িৎ ঋণাত্মক তড়িৎ দ্বারটির
প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কম। তড়িৎদ্বারটির প্রমাণ বিজারণ বিভবের মান সব থেকে কম। তো প্রমাণ বিজারণ বিভবের মান কোনটা সবচেয়ে কম হয়? যেটার হচ্ছে গিয়ে তোমার কি বলে, যেটা হইতে গেলে এক্সটার্নাল ফোর্স লাগে। এখানে বলো, এখানে হচ্ছে গিয়ে হাইড্রোজেন থেকে H2 হইতে যে পরিমাণ লাগে, Cu প্লাস থেকে আমাদের কি তার থেকে বেশি পরিমাণ লাগে, তাই না? তো বেশি পরিমাণ লাগে না, এটা হচ্ছে গিয়ে তোমার খুব কম শক্তিতে Cu থেকে Cu প্লাস থেকে Cu তে চলে আসে, এবং H প্লাস থেকে H2O তৈরি করতে গেলে যে পরিমাণ লাগে, বাট Na প্লাস এর থেকে Na তৈরি করতে গেলে তোমার অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যার কারণে বিজারণ বিভবের মান এটা অনেক হাই হয়ে যায়। এইটা হচ্ছে জাস্ট আমরা কি করছিলাম, আমরা যখন ছিলাম তখন আমরা এই জিনিসগুলো মনে ছিল। তো এই জিনিসগুলো যখন এগুলো একবার দেখলে তোমরা হচ্ছে কি করতে পারো, খুব সহজে অ্যান্সার গুলো দিয়ে দিতে পারো। এই অ্যান্সারটা কিন্তু খুব কঠিন ছিল না, কারণ অন্যগুলো দেখবা এবং বিজারণ বিজারণ বিভাগের যে ক্রমটা আছে, একটা ক্রম দেয়া আছে বইতে, দেখো ওটা একটু মনে রেখো, তাহলে এই কোশ্চেন গুলো তোমাদের আর কোনো সময় ভুল হবে না। এটার ক্ষেত্রেও সেই একই ভাবে, তো এইটা হচ্ছে আমাদের উত্তরটা হবে। এরপরে বলছেন নিচে কোনটি হচ্ছে দুধের প্রোটিন। দুধের প্রোটিন হচ্ছে কোনটা? দুধের প্রোটিন হচ্ছে ক্যাসিন। এটা হচ্ছে কি, এটা বায়োলজির কোশ্চেন মূলত, বায়োলজি তারপরে তোমার মেডিকেলে কিন্তু খুব অনেক বেশি পরিমাণ। ক্যারোটিন কিসে থাকে? ক্যারোটিন থাকে হচ্ছে আমাদের গাজরে। লিপিড হচ্ছে এক ধরনের, লিপিড কি, লিপিড হচ্ছে সেলে থাকে। ল্যাকটো অ্যালবুমিন এগুলো কিন্তু কোনোটা হচ্ছে গিয়ে ইসে থাকে না। তো ক্যাসিনই হচ্ছে একমাত্র দুধের প্রোটিন। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, মানে আমাদের ক্ষেত্রে বলা ছিল যে কোথাও না কোথাও তোমরা পাবা। তো এটা হচ্ছে আমরা কিন্তু ডিইউতে আমাদের কোশ্চেনে পেয়েছি। তো এইটা হচ্ছে গিয়ে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর রিলেটেড আরো কিছু কোশ্চেন আছে, সেগুলো একটু দেখার চেষ্টা করো। তো যাই নেক্সট কোশ্চেনে, নিচের কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয়? এখন আমরা জানি সিলভার দর্পণ পরীক্ষা কি। সিলভার দর্পণ পরীক্ষা হচ্ছে সিএইচও মূলক যুক্ত একটা কি বলে যৌগের সাথে যদি আমরা কি বলি সিলভার দর্পণ করতে, AgNH3 হোল টু, এটা হচ্ছে OH। তো এটা যদি হচ্ছে গিয়ে বিক্রিয়া দেয়, তাহলে আমাদের যদি হচ্ছে গিয়ে কি হয়, এখানে একটা ACH মূলক উঠে যে এখানে কি হবে, COONH2 তৈরি হয়ে যাবে। এখানে একটা যা ছিল প্লাস হচ্ছে সিলভার, এটা হচ্ছে অধঃক্ষেপিত হয়ে যাবে, প্লাস H2O প্লাস হচ্ছে NH3 তৈরি হয়ে যাবে। তো এই জিনিসটা তৈরি হয় এবং এখানে একটা সিলভার দর্পণ মতো তৈরি হয়ে যায়, কারণ আমরা জানি যে কিসের দর্পণের পিছনে, মানে কাচের পিছনে যদি সিলভার রাখা হয় তখন সেটা রিফ্লেক্টর হিসেবে কাজ করে এবং আমরা আমাদের প্রতিচ্ছবিগুলো দেখতে পাই। তো এর জন্য হচ্ছে গিয়ে আমাদের লাগে, এর জন্য আমাদের মূলত সিলভার দর্পণে কি ইউজ হয়, সিএইচও মূলকটা। এখন সিএইচও মূলকতে থাকলে আমরা কি জানি, নন হয় হচ্ছে কিটোনে, নন কিটোনে, তাহলে এটা হবে না। পিন হচ্ছে প্রোপিন, দ্বিবন্ধন থাকলে প্রোপিন। নল হচ্ছে গিয়ে অল থাকলে কি হয়, ওএইচ মূলক থাকে। আর ন্যাল হচ্ছে এইটার জন্য কানেক্টেড, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল প্রোপানল। এইটা যদি অ্যালডিহাইড মূলক আছে, তো এইটা হচ্ছে সিলভার দর্পণ পরীক্ষাটা দিবে। তো এইভাবে আমরা কিন্তু উত্তরগুলো করতে পারি, এগুলো খুব কমন এবং রেগুলার বারবার আসছে, দেখবা যে আরো সলভ গুলো তো দেখবো, তো এখানে দেখবো যে এই টাইপের কোশ্চেন বারবার আসছে। তো এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করো ইম্পর্টেন্সের হিসাবে। হ্যাঁ, এর পরের কোশ্চেন হচ্ছে আমাদের কোনটা, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটি। এখন বেনজিন বলয় সক্রিয় করতে গেলে আমরা কি জানি, বেনজিন বলয় হচ্ছে এরকম একটা বেনজিন, তো এটা একটা, এটা একটা, এটা একটা। বেনজিনের বলয় যদি তুমি এখানে একটা মূলক ধরো, ধরো এক্স দাও, এই মূলকটা যদি তোমাকে কি বলে ইলেকট্রনটা দান করে, তাইলে হচ্ছে গিয়ে সেটা অর্থ বা প্যারা, তাই না? অর্থ প্যারা হচ্ছে নির্দেশক হচ্ছে হয়ে যায়। তো তখন হচ্ছে সেটা কি করে, সেইটা হচ্ছে আমাদের বেনজিন বলয়কে সক্রিয় করে। তা এখন এর ভিতর কোনগুলো আমাদেরকে হচ্ছে গিয়ে ইসে দান করে বলো তো, যে বেনজিন বলয়কে হচ্ছে ইলেকট্রন দান করে। এইটা দেয়, এটা তো নিজে ইলেকট্রন টানে, সিএইচও ইলেকট্রন টানে, এটাও হচ্ছে টানে। তো এই তিনটাই হচ্ছে আমাদের কি মেটা নির্দেশক।
যার কারণে এটা হচ্ছে হবে না। তো এটা হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক, যেটা হচ্ছে আমাকে ইলেকট্রন দিয়ে এবং সক্রিয় করতে সাহায্য করে। রেজোন্যান্সে আছে, সো একটু ভালো করে দেখো কোনগুলো অর্থ নির্দেশক কোনগুলো প্যারা নির্দেশক। এইগুলো কিন্তু তোমাদের বারবার আসে, তো এই জিনিসগুলো আই গেস তোমাদের দেখে রাখা উচিত, কারণ এই এক্সাম্পলটাই আসবে এমন কোনো কথা নেই, বাট এমন এক্সাম্পল কিন্তু বারবারই আসতে দেখা গেছে। তো এখন যাই পরের কোশ্চেনে বলছে যে NaCl এর সাথে H2O যোগ করলে কি ঘটে। NaCl কি? খাবার লবণ। এখন খাবার লবণের সাথে যদি তুমি হচ্ছে গিয়ে দাও তাহলে কি তৈরি হয় জানো? NaCl এর সাথে যদি পানি দাও তাহলে এটা জাস্ট কিছুই হয় না, তড়িৎ পানিতে বিশ্লেষিত হয়ে Na প্লাস আর Cl মাইনাস উৎপন্ন হয়। এটা মূলত 9-10 এর হচ্ছে গিয়ে কনসেপ্ট। তো আই গেস এই জিনিসটা সবাই জানার কথা, এখানে বোঝানোর কিছু নাই যে NaOH হচ্ছে সবল, দুইটাই মূলত OH প্লাস হচ্ছে HCl এর মাধ্যমে হচ্ছে আমাদের NaCl টা তৈরি হয়ে যায়। তো এটা যেহেতু এটাও সবল এটাও সবল, তো এই লবণ দিলে কোনো রকম অ্যাসিড বা বেস পানিতে উৎপন্ন হবে না। এই কনসেপ্টটা মনে রাখতে হবে যে আমাদের যে কি বলে প্যারেন্ট অ্যাসিড বা বেস, যেটা যদি দুটোই শক্তিশালী হয় তাহলে তার লবণ পানিতে গেলে কোনো প্রকার অ্যাসিড বা লবণ তৈরি করে না, কারণ সেটা এক ধরনের নিষ্ক্রিয় লবণ তৈরি হয়ে যায়, তাই না? এখন দুটোই শক্তিশালী। তো এটা আমাদের উত্তর কি হবে? Na প্লাস আর Cl মাইনাস। তো এই জিনিসগুলো কনসেপ্ট মনে রাখো, তাইলে কিন্তু সমস্যা হবে না। এখন বলছে হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন কি জানো? H3O, এখানে হচ্ছে এটা প্লাস। তো হাইড্রোনিয়াম আয়নটা কিভাবে আমাদের তৈরি হয়? হাইড্রোনিয়াম আয়নটা আমাদের তৈরি হয় যে তোমার এখানে একটা অক্সিজেন রয়েছে, এর হচ্ছে দুই কোণায় মুক্ত জোড়, এখানে একটা এইচ এখানে একটা এইচ গেল একটা হাই। এখন কি করছে, হাইড্রোজেনের রয়েছে হচ্ছে একটা ইলেকট্রন জোড় বেশি, তো এ কি করবে, এমনি অ্যারো দিবে, অ্যারো দিয়ে হচ্ছে আরেকটা এইচ প্লাস রয়েছে তারে দিবে টান, এর ফাঁকা ইলেকট্রন মানে ফাঁকা কক্ষপথ দিয়ে দিলে কি হইলো, এখানে দিয়ে এখানে একটা হচ্ছে গিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন, আর এখানে তো সমযোজী বন্ধনই আছে, তাহলে এটা তৈরি করলো। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি উত্তর কোনটা হবে? আয়নিক সমযোজী, আয়নিক তো নাই, এই আয়নিক সন্নিবেশ, আয়নিকই নাই, তাহলে আয়নিকের পার্ট, এই তিনটা আয়নিকের পার্ট বাদ যাবে, তাহলে একটা যেটা আছে সমযোজী এটা হবে উত্তর। তাহলে এই কোনটা উত্তর? সমযোজী বন্ধন। তো এই জিনিসটা দেখো, এটা হচ্ছে আমাদের কিন্তু আমরা দেখেই বুঝতে পারি যে কিভাবে তৈরি হইতেছে, এর জন্য কিন্তু খুব বেশি করা লাগে না, তাই না? অনেকে ভাববা যে এই হাইড্রোনিয়াম আয়ন তাহলে মনে হয় আয়নিক হবে, বাট না, এই জিনিসটা কনসেপ্টটা একটু মনে রাখা দরকার যে পানি যখন হইতেছে এটা কিন্তু সন্নিবেশ সমযোজীর মাধ্যমে হইতেছে, না কি আয়নিক বন্ধনের মাধ্যমে। এখন বলছে পরের কোশ্চেনে যাই, নিচের কোনটি সত্য নয়। এখন আমরা যে প্রথম কোশ্চেনে দেখলাম কে ডব্লিউ এর মান এটা হয়, এটা তো ফার্স্ট এক নম্বরের কোশ্চেনে দেখে আসছি, তাই না? যদি না দেখে আসো তো আবার দেখে আসো। এখন পি কে ডব্লিউ কাকে বলে? পি কে ডব্লিউ মাইনাস লগ অফ হচ্ছে কে ডব্লিউ, এটা যদি দাও তাহলে মাইনাস ভুলে গেছে, তো মাইনাস লগ 10⁻⁻14, তো এটা হচ্ছে গিয়ে আসে যাবে 14 হচ্ছে তোমার উত্তর এসে যাবে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, মানে জাস্ট এর কোনটা সত্য নয় বলছে, এটা আবার নয় কিন্তু, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তুমি এটা সত্য রয়েছে এটা সত্য রয়েছে যে কোনো একটা দিয়ে আসলা, পরে দেখবা কিন্তু উত্তর ভুল হয়ে গেছে, এই জিনিসটা করো না। আবার বলছে H2O প্লাস আর OH মাইনাস, এখানে হচ্ছে H2O না, এখানে হচ্ছে H3O হবে আর কি। সো এখানে আমাদের রাইটার একটু ভুল করছে, এটা হচ্ছে H3O প্লাস আর OH মাইনাস। তো H3O কি? মূলত হচ্ছে গিয়ে আহ প্লাস হচ্ছে গিয়ে এইচ প্লাস, প্লাস হচ্ছে গিয়ে H2O, যেটা হচ্ছে মূলত কি করতেছে যে আমাদের এইচ প্লাসটা তৈরি হয় সেটা থেকে H3O প্লাসটা তৈরি হইতেছে আর OH মাইনাস। অ্যাকচুয়ালি এইচ প্লাস আর OH মাইনাস যেটা হচ্ছে হওয়ার কথা ছিল, এবং যেটার মান হচ্ছে 10⁻⁴ এবং যেটা হচ্ছে KW, এটা কিন্তু একটু ঘুরাই দিছে, আমরা হয়তো বা ভুল করতাম, বাট এটা কিন্তু ঠিক আছে। আর বলছে KW ইকুয়াল টু 10⁻⁻m, বাট KW কিন্তু কোনো একক নেই, সো এটা উত্তর হবে না, এইটা উত্তরটা আমাদের হবে না, বাকিগুলো হবে। তো এইটাই হচ্ছে আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ আমাদের না বলছে, কারণ সত্য নয় বলছে, এই জিনিসটা মাথায় রাখো। তাহলে আমরা যদি বলি এখানে কোনটা হচ্ছে আমাদের টিক দিতে হবে, টিক দিতে হতো হচ্ছে আমাদের এই কোশ্চেনটাই, তাই না? মানে ডি নাম্বার যেটা।
কারণ এর কোনো একক হয় না। এরপরে বলছে এএস এর যোজন ইলেকট্রন সংখ্যা কয়টা। এখন বলো এএস কি? এএস হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাস কত। এএস এর ক্ষেত্রে আমরা জানি কি এএস এর পারমাণবিক সংখ্যা কত? তো এর হচ্ছে আমাদের জানি 33, তাই তো? এখানে হচ্ছে 33। তো যদি এটা আমরা লিখি আর্গন, আর্গনের ক্ষেত্রে আমাদের কত হয়ে যাচ্ছে 18। দেন হচ্ছে গিয়ে 4s, তাই না? আমাদের কত আসছে আর্গনের পরে আমাদের কত দেওয়া যায় এখানে বলো। আর্গনের পরে হচ্ছে আমাদের 4s এ যেহেতু যায় তো 4s এ দুটো, তারপরে 3d তে হচ্ছে 10টা, তাহলে এই কয়টা হলো 18 প্লাস 30, এরপর হচ্ছে তিনটা, তাহলে হচ্ছে গিয়ে 4p3। তাহলে হচ্ছে এখানে দেখো এটা যদি আমরা সাজায় লিখি আর্গন 3d10 4s2 4p3, তাহলে হচ্ছে লাস্টে কয়টা পাইতেছি আমাদের 5টা। উত্তর হবে 5টা। এটা জাস্ট তোমাদের বেসিক কোশ্চেন, মনে রাখতে হবে এই যে আর্সেনিকের পারমাণবিক সংখ্যাটা, আদারওয়াইজ কিন্তু পারা যাবে না। এরপরে আমাদের 13 নম্বর কোশ্চেনটা, 13 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? 13 নম্বর কোশ্চেনে বলছে যে অ্যালকাইল হ্যালাইড থেকে E2 অপসারণের জন্য আমাদের কেউই কি E2 অপসারণের জন্য E2 কি বলে লেখো, যারা কি জানে অ্যালকাইল হ্যালাইডের অপসারণে E2 বিক্রিয়ায় E2 কাকে কি বলে, এই বিক্রিয়াটাকে কি বলে সেটা লেখো। এখন এটা কি? এটা একটা ক্ষার, মূলত এটা ক্ষার হিসেবেই কাজ করে। তো এটা হচ্ছে আমাদের উত্তরটা হবে এ। এটা ক্ষার হিসেবেই কাজ করে, কারণ অত্যাধিক ক্ষার না হইলে ক্লোরিনকে অপসারণ করা যায় না। এরপরে বলছে যে রিডবার্গ ধ্রুবক আর হলে হাইড্রোজেন পরমাণুতে বামার কত? বামারের হচ্ছে গিয়ে আর এল হচ্ছে 2। তাহলে এর জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রাশি বিকরিত হয়? তো সর্বনিম্নর জন্য আমরা কি করতে পারি বলো। সর্বনিম্নর জন্য হচ্ছে এন, তাহলে হচ্ছে আর এল নিতে, তাহলে আর এল প্লাস 1 ইকুয়াল টু 3। তাহলে যদি লিখি তরঙ্গ সংখ্যা 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর এইচ উপর 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই 3 স্কোয়ার, তো এটা কিলা আর এইচ, তাহলে হচ্ছে কত 9 মাইনাস 4 বাই হচ্ছে 4 ইন্টু 9, তাহলে হচ্ছে গিয়ে আর এইচ ইকুয়াল টু আমাদের কত আসে বলো। আর ইজ ইকুয়াল টু আমাদের আসে কিন্তু 5/36। তো এটা হচ্ছে আমাদের বি নাম্বারটা উত্তর। তো এটা হচ্ছে রিডবার্গের, জিনিসটা মনে রাখতে হবে। আমরা দেখো প্রথম ভিডিওতে একটা সূত্র শিখাইছিলাম, ওই সূত্রটা হচ্ছে যারা যারা মনে আছে তারা কমেন্টে লেখো, আর না হলে এখানে আমি লিংক দিয়ে দেবো। আই গেস প্রথম ভিডিওটা সবাই যে একটু দেখে আসবে। থ্যাংক ইউ। এরপরে আমাদের বলছে যে এ বি বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা হার নির্দেশ করে। আমরা কি জানি যে উৎপাদ হইলে আমাদের বিক্রিয়ার হার হবে কেমন, 1 বাই বি, বি এর এটা হচ্ছে ডেল্টা বি ডিবি বাই হচ্ছে গিয়ে ডিটি, তাই তো? এটা হচ্ছে উৎপাদের ক্ষেত্রে। আর যদি বিক্রিয়ক হয় তখন হচ্ছে গিয়ে কি হবে, মাইনাস 1 বাই এ ডি এ বাই হচ্ছে ডিটি। তো এটা হচ্ছে আমাদের কোথায় রয়েছে, বি নাম্বারে রয়েছে। তো এটা হচ্ছে খুব কমন একটা অবভিয়াস সূত্র, এই সূত্রটা দিয়ে আমরা মূলত এইটা করি। এইটা সমান হচ্ছে এইটা, এই দুইটাই সেম আসে। তো এই জিনিসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে বলছে কি, ক্রোমিক অ্যাসিড দ্বারা কাজপত্র পরিষ্কার করার সময় কোন ধরনের বিক্রিয়া করে? ক্রোমিক অ্যাসিড কি জানো? ক্রোমিক অ্যাসিডের সংকেত হচ্ছে গিয়ে K2Cr2O7। এইটা মূলত কি হয়, 4 অণু H2SO4 এর সাথে বিক্রিয়া করে জারণ বিক্রিয়া করে। তো এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া করে, কারণ K2Cr2O7 এর জারণ ঘটে, K2SO4
প্লাস হচ্ছে Cr2SO4 হোল 3। এখানে কত আসলো হচ্ছে +3 আসলো আমাদের। এখানে কত ছিল +7 × 14, 14 থেকে 2 গেলে হচ্ছে 12, তাহলে +6 ছিল, +3 তে গেছে, তো এর জারণ হয়েছে, তো এটা একটা জারণ বিক্রিয়া। এটা অ্যাকচুয়ালি বিজারণ কিছুর হয় না, তো হচ্ছে গিয়ে এটা জারণ বিক্রিয়া মূলত। আর হচ্ছে এই যে আর কারণ এখানে একটা কি হয়, অক্সিজেন তৈরি হয়, যেটা হচ্ছে মূলত আমাদের জারণ বিক্রিয়া নির্দেশ করে। তো এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। এরপর বলছে নিম্নের বিক্রিয়াগুলো হতে কার্বনের দহন কৃত হয়। তা এখন আমরা এইটার থেকে কার্বনের দহনে কি হয়, C+O2 হচ্ছে CO2, এটা বানাইতে গেলে আমরা কি করতে পারি, C+12O2, এটা দিয়ে হচ্ছে CO বানাইলাম, দেন হচ্ছে CO প্লাস হচ্ছে ½ O2 দিয়ে হচ্ছে গিয়ে CO2 বানাইলাম। এটা কাটা, এটা যোগ করে হচ্ছে গিয়ে পাইলাম C+O2 CO2। তো এটা আর এটা যদি যোগ করি তাহলে হয়ে গেল, তাহলে যোগ করলে কত, 3 আর 1 4, 8 আর 1 9, 2 আর 1 3, -394 কিলোজুল। এটা সবার অ্যাকচুয়ালি মুখস্থ থাকতো আমাদের সময়, যে কার্বনের দহন তাপ হচ্ছে -394 কিলোজুল। তাহলে এটা কত মাইনাস হবে, তো বি হবে। তো এটা কিন্তু দিবা না, কারণ মাইনাস প্লাসটা একটু দেখে শুনে করবা, তাইলে তোমার আই গেস জিনিসটা সুন্দর হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে হয়তোবা তোমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ টাটা।